এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার ওয়ান শট ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের মডিফায়ার টপিকটি নিয়ে। চলো শুরু করি। মডিফায়ার এই টপিকটার মূল কনসেপ্টটা আমরা বুঝতে পারি টপিক নাম থেকে। আমাদের টপিকের নাম হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ার ওয়ার্ডটা আসছে মডিফাই থেকে। আমরা একটু এই ওয়ার্ডটাকে একটু বিশ্লেষণ করলে পাই। এই ওয়ার্ডটা আসছে তোমার মডিফাই থেকে আসছে মডিফায়ার। মডিফাই একটা বার্ব। কেন বার্ব? কারণ যদি আমরা কোনো একটা ইংরেজি ওয়ার্ডের শেষে FOI দেখতে পাই সেটা অবভিয়াসলি বার্ব হয়। সেদিক থেকে এটা একটা বার্ব মডিফাই, যার বাংলা অর্থ পরিবর্তন করে বলা বা বাড়িয়ে বলা বা অতিরিক্ত তথ্য দেওয়া। এই টপিকের কনসেপ্টে আমরা এই বাংলা অর্থগুলো বলতে পারি। মডিফায়ার বাংলা অর্থ কি? পরিবর্তন করে বলা, কোনো কিছুকে বাড়িয়ে বলা বা কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া বা এক্সট্রা ইনফরমেশন দেওয়া, সেটা হচ্ছে মডিফাই। তো যেই ওয়ার্ডগুলো বা যাকে দিয়ে মডিফাই করা হয় তারাই হচ্ছে মডিফায়ার। যদি আমরা মডিফায়ারের সোজাসুজি বাংলা অর্থ করতে যাই তখন হয় বিশেষণ বা বিশেষায়িত করা। এখন দেখো মডিফায়ার দুই প্রকার। একটা হচ্ছে তোমার প্রি মডিফায়ার অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে তোমার পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার, এই প্রি ওয়ার্ডটা সম্পর্কে আমরা অবশ্যই আগে থেকে জানি। প্রি মানে আমরা সবাই জানি পূর্বে। ওই যে আমরা ইলেকট্রিসিটির প্রিপেইড মিটার অ্যান্ড পোস্ট পেইড মিটার, এটা সম্পর্কে অবশ্যই মোটামুটি সবাই অবগত আছি। প্রিপেইড মিটার কোনগুলো? যেই মিটারগুলোতে আগে পে করতে হয় দেন তুমি ইউজ করতে পারবা। আর পোস্ট পেইড যেগুলোতে তুমি আগে ইউজ করবা তারপর কী করবা? পে করবা। তাহলে আগে টাকা জমা দিয়ে তারপর কি করতে হয়? ইউজ করা যায়, সেটা হচ্ছে প্রিপেইড। আমাদের সিমগুলো ম্যাক্সিমাম প্রিপেইড, কারণ আমরা আগে রিচার্জ করি তারপর ব্যবহার করতে পারি। আর পোস্টপেড হলে আগে তুমি ব্যবহার করবা তারপর তুমি পে করবা। এখন দেখো এই প্রি অ্যান্ড পোস্টের অর্থটা আমরা সেখান থেকেই নিতে পারি। প্রি মানে হচ্ছে পূর্বে, তো মডিফায়ার অর্থাৎ পূর্বে বসে মডিফাই করা। কী করা? পূর্বে বসে মডিফাই করা। এখন দেখো মডিফাইয়ের বাংলা অর্থ যদি আমি খুব সহজ ভাষায় বলতে চাই, মানে আমাদের নিজেরা বোঝার মতো, তখন এটার বাংলা অর্থ হবে অয়েলিং করা বা তেলবাজি করা, যদি আমরা বোঝার সুবিধার্থে বলি। অর্থাৎ যে কোনো একটা ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টিকে যদি আমি একটু তেলবাজি করি, মানে তাকে একটু সে যেমন নয় তার থেকে বেশি করে বলি বা তাতে একটু কম করে বলি, তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিই, সেটা হচ্ছে মডিফাই করা। তাহলে দেখো এই মডিফাইটা দুই রকম করা যায়। একটা হচ্ছে যাকে মডিফাই করব তার সামনে বসে মডিফাই করা, আরেকটা হচ্ছে যাকে মডিফাই করব তার পেছনে বসে মডিফাই করা। আমরা বলতে পারি কারো প্রশংসা করা সামনাসামনি, আবার কারো পিছনে গিয়ে পরনিন্দা করা বা পরচর্চা করা। সামনে বসে আর পেছনে বসে। তার যাকে নিয়ে তুমি কথা বলতেছো, প্রশংসা করতেছো, তার সামনে করলে তাকে তুমি প্রি মডিফায়ার, তার পেছনে গিয়ে করলে তুমি পোস্ট মডিফায়ার। আমরা এখানে দেখি সেটা কীভাবে হয়। প্রি মডিফায়ার অর্থাৎ পূর্বে বসে মডিফাই করা। তাহলে দেখো এখানে আমি উদাহরণ দিচ্ছি, এখানে ভিজ মানে হচ্ছে উদাহরণ। দেখো প্রেটি গার্ল, আমরা মডিফাই করতেছি গার্ল ওয়ার্ডটাকে, এটা একটা নাউন। তো এটাকে মডিফাই করতেছে, যেই মডিফাই করবে সেটা হচ্ছে প্রেটি ওয়ার্ডটা। এখন এই ওয়ার্ডটা গার্লকে মডিফাই করার জন্য পূর্বে বসছে, অর্থাৎ গার্ল ওয়ার্ডটার পূর্বে বসে তাকে মডিফাই করতেছে। তার মানে হচ্ছে পূর্বে বসার কারণে সে প্রি মডিফায়ার। আমাদের মনে রাখতে হবে অবশ্যই, কারণ আমরা যখন বুট কোয়েশ্চেন সলভ করবো সেই ক্ষেত্রে আমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে যে প্রি মডিফায়ার কোনটা, পোস্ট মডিফায়ার কোনটা, বা প্রি মডিফায়ার হলে আমরা কোন দিকে বসাবো, পোস্ট মডিফায়ার হলে আমরা কোন দিকে বসাবো। ওকে, সেকেন্ড ওয়ান পোস্ট মডিফায়ার, যেটা পরে বসে মডিফাই করে। এই যে পোস্ট ওয়ার্ডটা থেকে আমরা পাই, প্রি মানে হচ্ছে আগে আর পোস্ট মানে হচ্ছে পরে বসে মডিফাই করা। আমরা এক্সাম্পল করলে বুঝতে পারবো। স্টাডি ওয়ার্ডটাকে মডিফাই করতে বলা হচ্ছে, কী দিয়ে মডিফাই করলাম? অ্যাটেন্টিভলি দিয়ে। এখানে তোমাদের আপাতত অ্যাটেন্টিভলি কেন আসলো সেটা নিয়ে ভাবার প্রয়োজন নাই। আমরা জাস্ট এটাই বুঝে নিই যে স্টাডিকে মডিফাই করতেছে অ্যাটেন্টিভলি। সে কি স্টাডিকে মডিফাই করার জন্য পরে বসছে না আগে বসছে? অবভিয়াসলি পরে বসে স্টাডিকে মডিফাই করতেছে। স্টাডি পড়ালেখা করা বা পড়াশোনা করা, কেমনভাবে? অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে। তাই দেখো এই পরে বসে মডিফাই করতেছে, তার মানে হচ্ছে পোস্ট মডিফায়ার। টু সাম আপ, আমরা যদি একটা কথাই বলতে চাই, সামনে বসে মডিফাই করলে সে হবে প্রি মডিফায়ার, আর পেছনে বসে মডিফাই করলে সে হবে পোস্ট মডিফায়ার। এখন দেখো মডিফাইং ডিরেকশনস উইদিন ব্র্যাকেট। আমাদের বোর্ড কোয়েশ্চেন্স তোমরা যারা সলভ করছো তারা অবশ্যই বুঝবা যে এই কোয়েশ্চনটা সলভ করার ক্ষেত্রে গ্যাপের পরে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিরেকশন দেওয়া থাকে, একটা নির্দেশনা দেওয়া থাকে
ওই নির্দেশনাকে ফলো করে আমাকে গ্যাপগুলো ফিল ইন করতে হয়। এখন দেখো ওই গ্যাপের মধ্যে ওই যে তোমার ব্র্যাকেটের মধ্যে কোন কোন ডিরেকশন থাকতে পারে, এগুলো কিছু বেশ কিছু ডিরেকশন থাকে যা আমরা এখানে আলোচনা করব। এক নম্বর হচ্ছে তোমার থাকতে পারে মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো, এটা থাকতে পারে মডিফাই দ্য বার্ফ, বার্ফকে মডিফাই করো, এরকম থাকতে পারে মডিফাই দ্য নাউন ইউজিং ডিটারমিনার। অর্থাৎ আমরা এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা আলোচনা করবো আবার। তাহলে মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো ইউজিং ডিটারমিনার। একটু খেয়াল করো, এক নাম্বার আমরা পড়ছিলাম মডিফাই দ্য নাউন, জাস্ট বলা হচ্ছে নাউনকে মডিফাই করো। 3 নাম্বার বলা হচ্ছে মডিফাই দ্য নাউন ইউজিং ডিটারমিনার, আর একটি স্পেসিফিক করে দিল যে নাউনকে মডিফাই করবা বাট ডিটারমিনার ব্যবহার করেই করতে হবে। কারণ প্রথমটাতে আমার ইচ্ছে মতো করতে পারতাম, আমি আমার যেটা ইচ্ছে সেটা দিয়ে আমি মডিফাই করে দিব। পরটাতে বলতেছে না, ডিটারমিনার ব্যবহার করেই করতে হবে মডিফাই নাউনকে। ওকে, ফোর্থ মডিফাই দ্য বার্ফ উইথ ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করে নাউনকে কী করো, বার্ফকে মডিফাই করো। বার্ফকে মডিফাই করো কী ব্যবহার করে, ইনফিনিটিভ ব্যবহার করে। আমরা এগুলো নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করবো পরে। ইনফিনিটিভ কি সেটা নিয়ে আমাদের আলোচনা করা হবে। অথবা বলতে পারে মডিফাই দ্য বার্ফ উইথ ইনফিনিটিভ ফ্রেজ, সেটা কি এবার একটা ওয়ার্ডে করলে সেটা হচ্ছে ইনফিনিটিভ, আর একাধিক ওয়ার্ড দিয়ে করলে এক্সট্রা অংশ যুক্ত করলে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা একটু পরে আসছে। 5 নম্বর হচ্ছে মডিফাই দ্য বার্ফ বাই আ জেরান্ড, বার্ফকে মডিফাই করো জেরান্ড দিয়ে। আমরা একটু আগে পড়লাম যে বার্ফকে মডিফাই করতে বলা হচ্ছে ইনফিনিটিভ দিয়ে। ওকে, আবার বলা হলো বার্ফকে মডিফাই করো জেরান্ড দিয়ে। বার্ফকে মডিফাই করতে হবে জেরান্ড দিয়ে, আমার ইচ্ছে মতো করতে পারবে না, জেরান্ড ব্যবহার করেই করতে হবে। 6 নম্বর ইউজ ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার ব্যবহার করো। ওকে, 7 নম্বর থাকতে পারে ইউজ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার ব্যবহার করো। এরপর মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হচ্ছে, আমরা নাউন নিয়ে আরও বেশ কয়েকবার পড়লাম, উইথ ডেমনস্ট্রেটিভ, অর্থাৎ নাউনকে অনেকভাবে মডিফাই করা যায়, কিন্তু আমাকে স্পেসিফিক করে দিয়ে তারা বললো যে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করেই কী করো, মডিফাই করো। নেক্সট 9 নাম্বার থাকতে পারে মডিফাই দ্য নাউন ইউজিং নাউন অ্যাডজেক্টিভ, আবার বলা হচ্ছে নাউনকে মডিফাই করো কী ব্যবহার করে, নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করে। তাহলে আমি আমার ইচ্ছে মতো করতে পারবো না, নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করেই করতে হবে। নাম্বার 10 ইউজ অ্যান অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ ব্যবহার করো। ইউজ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য ভার্ব, পার্টিসিপল ব্যবহার করে কি করো, নাও ভার্বকে প্রি মডিফাই করো, পূর্ববর্তী মডিফাই করো। পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করো বাই প্রেপোজিশনাল ফ্রেজ, কি ব্যবহার করে, প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে। এরপর 13 ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, একটি ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করো। 14 নম্বর ইউজ আ পসেসিভ, একটি পসেসিভ ব্যবহার করো। ইউজ আ পার্টিসিপল, একটি পার্টিসিপল ব্যবহার করতে বলা হচ্ছে। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা নিয়ে একটু আমরা, এটা নিয়েও অবশ্যই আমাদের বিস্তারিত আলোচনা আছে। অ্যাডভার্বিয়াল কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি। অ্যাডভার্বিয়াল মিনস হচ্ছে তোমার অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে অ্যাডভার্বিয়াল হয়, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে হচ্ছে একটা অ্যাডভার্বের সাথে যখন আমরা এক্সট্রা কিছু একটা অংশ যুক্ত করবো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। ওকে, এবার আমরা ইন ডিটেলস যাব। এতক্ষণ যে কয়টা নিয়ে আমরা বললাম, 16টা নিয়ে বললাম, এগুলো নিয়ে প্রত্যেকটা আমরা ইন ডিটেলসে যাবো। এখন দেখো ফার্স্টে রয়েছে মডিফাই দ্য নাউন, যখন তোমাকে প্রশ্নপত্রে উইদিন ব্র্যাকেট বলা থাকবে মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো, তখন আমরা কী আনবো, স্ট্রাকচার দিলাম। খেয়াল করো, যখন তোমাকে নাউনকে মডিফাই করতে বলা হবে, স্পেসিফিক করে দেওয়া হয় নাই, জাস্ট বলা হচ্ছে নাউনকে মডিফাই করো, তখন আমরা মাথায় রাখবো আমাকে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। এগুলো মাথায় রাখতে হবে, এই কথাগুলো। নাউনকে মডিফাই করতে বলা হওয়া মাত্রই আমার মাথায় আসতে হবে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আনবো আমি, ওই গ্যাপে আমাকে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আমরা এক্সাম্পল দেখি, তোমাদের জানার সুবিধাতে বলে রাখি, এখানে যে এক্সাম্পলগুলো ব্যবহার করছি ম্যাক্সিমাম আমি বোর্ড কোয়েশ্চেন থেকে নেওয়া ট্রাই করছি, যাতে তোমাদের পরবর্তী বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আর কোনো প্রবলেমে পড়তে না হয়। আমরা এক্সাম্পল দেখি, শি ইজ আ, ধরো এটা গ্যাপ রয়েছে, মডিফাই দ্য নাউন এরপর গার্ড। এখন দেখো এই গ্যাপটা তোমার পরীক্ষা দেওয়া থাকবে, এখানে কোনো কিছু লেখা থাকবে না, এরপর মডিফাই দ্য নাউন, এই ব্র্যাকেটের কথাটা তোমাকে ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে এবং বুঝতে হবে এখানে কী চাচ্ছে আমার। দেখো মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো। এখানে খেয়াল করো, প্রি মডিফাইও বলা হয় নাই, পোস্ট মডিফাইও বলা হয় নাই। আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে একটাই নাউন রয়েছে, সেটা হচ্ছে গার্ড। তা আলটিমেটলি একেই তো মডিফাই করতে হবে। মডিফাই দ্য নাউন, নাউনকে কী করো, মডিফাই করো। তা দেখো এই গার্লকে মডিফাই করতে বলা হচ্ছে, আমরা মডিফাই করতে পারি। গার্লকে তুমি কোন কোন অ্যাডজেক্টিভ ব্যবহার করে মডিফাই করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, নাউনকে যখন মডিফাই করতে বলা হয় আমরা মাথায় কী নিয়ে আসি,
আমাকে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে, অর্থাৎ ওই নাউনটা সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, অবয়ব, এই রিলেটেড কোনোটা আমাকে ওয়ার্ড আনতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ আনতে হবে এক কথায় বলতে গেলে। তাই দেখো আমরা এখানে সহজ ভাষায় কি আনলাম, গুড গার্ল, হি ইজ আ গুড গার্ল। একটা জিনিস খেয়াল করবা, যদি কোনো কারণে দেখো এই জায়গায় এ না দিয়ে অ্যান বসায় দিল, একটু যদি ট্রিকি করতে চাই, এই জায়গায় এ না দিয়ে অ্যান বসায় দিল, তখন কি আর গুডটা অ্যান্সার হবে? নেভার এভার। ওয়াই? কারণ দেখো গুডের জিটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তো কনসোনেন্ট সাউন্ড এর পূর্বে তো আর অ্যান বসে না। তার মানে তোমাকে এই জায়গায় এমন একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে যেটার শুরুতে ভাওয়েল সাউন্ড থাকে। তার মানে আমি এখানে যদি অ্যান থাকতো আমি বলতে পারতাম শি ইজ গার্ল, শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল বলতে পারি আমরা, ইন্টেলিজেন্ট, তখন আমরা ইন্টেলিজেন্ট বলতে পারি, কারণ দেখো এদিকে শুরুতে আই রয়েছে যার কারণে এদিকে ক্যান হয়েছে। ওকে, নেক্সট। এরপর মডিফাই দ্য ভার্ব। যদি তোমার উইদিন ব্র্যাকেট মডিফাই দ্য ভার্ব থাকে, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলা হয়, আমরা কি আনবো মাথায়? অবশ্যই আমরা মাথায় আনবো আমাকে একটা অ্যাডভার্ব আনতে হবে। ভার্বকে মডিফাই করার জন্য একটা কি আনতে হবে? অ্যাডভার্ব আনতে হবে। মনে রাখবা ভার্বকে একমাত্র অ্যাডভার্বই মডিফাই করতে পারে। তা দেখো যখন বলা হবে মডিফাই দ্য ভার্ব, কোনো কিছু বলা হলো না, প্রি মডিফাইও বলা হলো না, পোস্ট মডিফাইও বলা হলো না, বা স্পেসিফিক করে দেওয়া হলো না যে ভার্বকে মডিফাই করবো কি দিয়ে, জাস্ট বলা হলো ভার্বকে মডিফাই করো। তাহলে আমরা মাথায় আনবো আমাকে একটা অ্যাডভার্ব নিয়ে আসতে হবে। অ্যাডভার্ব কি? অর্থাৎ কোনো ভার্ব সম্পর্কে, ভার্বকে যখন তুমি 4টা প্রশ্ন করবা, কখন, কোথায়, কিভাবে, কেন, কখন, কোথায়, কিভাবে, কেন, এই 4টা প্রশ্নের উত্তরে যখন তুমি ভার্বকে প্রশ্ন করবে, 4টা প্রশ্ন, মানে একটা ভার্ব ধরো একটা কোনো কাজ সংঘটিত হচ্ছে, কখন কাজটা কখন হচ্ছে, কাজটা তোমার কোথায় হচ্ছে, কাজটা কেন হচ্ছে, কাজটা কীভাবে হচ্ছে, এই 4টার প্রশ্নের উত্তরে তুমি যে উত্তরগুলো পাবা সেগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব। আমাদের অত বেশি ডিপে যাইতে হবে না, আমরা খুব ইজিলি এখান থেকে করতে পারি। তাহলে একটা এক্সাম্পল দেখি আমরা। দি টর্টয়েস ইজ রানিং ড্যাশ। এখানে বলা হচ্ছে তোমার ফুল স্টপ থাকবে অবশ্যই, মডিফাই দ্য ভার্ব। এখন দেখো এখানে ধরো আমার পরীক্ষা কিন্তু এই জায়গাটা গ্যাপ দেওয়া থাকবে, এটা খালি স্থান থাকবে, এটা আমার জন্য পূর্ণ করা থাকবে না। এখানে দেখো মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করো। তো আমরা এখানে একটু আগে শিখলাম যে ভার্বকে মডিফাই করতে আমাকে আনতে হবে কি? অ্যাডভার্ব। তো এখানে দেখো এখানে ভার্ব কোনটা আগে সেটা জানতে হবে আমাকে। ইজ রানিং হচ্ছে পুরোটাই ভার্ব। এখানে আবার অনেকে প্রশ্ন হতে পারে রানিং ভার্ব মেবি, অর ইজ ভার্ব, না, ইজ রানিং পুরোটাই ভার্ব। যখন আমাকে স্পেসিফিক করতে বলা হবে তখন বলবো ইজ হচ্ছে অক্সিলিয়ারি আর রানিং হচ্ছে মেইন ভার্ব। ইজ রানিং মানে হচ্ছে দৌড়াচ্ছিল বা দৌড়াচ্ছে। তা দেখো তুই টর্টয়েস ইজ রানিং, দৌড়াচ্ছে। তো আমরা এটাকে কীভাবে দৌড়াচ্ছে, কখন দৌড়াচ্ছে, তারপর কোথায় দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে, এই 4টা প্রশ্নের উত্তরে যদি তুমি যেগুলোই আনতে চাও সেগুলো আনতে পারো। তো আমরা সবচেয়ে সহজেই বলতে পারি, ম্যান আর আনলে একটু সহজ হয় আমাদের জন্য, আমরা বলি কেন কীভাবে। দ্য টর্টয়েস ইজ রানিং, কচ্ছপটি দৌড়াচ্ছে, কীভাবে? স্লোলি। অথবা বলতে পারি ফাস্টলি, দ্রুত গতিতে, ফার্স্টলি, তাও অ্যান্সার হবে। স্লোলি ধীরে ধীরে, আর ফার্স্টলি দ্রুত গতিতে, তাহলে যে কোনো অ্যান্সার হবে। এখানে আমাদের একটা আনতে হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন? এলওয়াই থাকলে সাধারণত কী হয়? অ্যাডভার্ব হয়। এরপরে মডিফাই দ্য নাউন ইউজিং ডিটারমিনার। আমরা একটু আগে নাউনকে মডিফাই করছি, সেখানে কি বলছিলাম? নাউনকে যখন মডিফাই করতে বলা হবে আমাকে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আনার কথা মাথায় আনতে হবে। এখানে আমি আর অ্যাডজেক্টিভ আনার কথা মাথায় আনতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে আমাকে স্পেসিফিক করে দিল মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো। ওকে, ভালো কথা বললো, ইউজিং ডিটারমিনার, ডিটারমিনার ব্যবহার করে। এখন ডিটারমিনারটা কি? এবার আসো, ডিটারমিনার হচ্ছে তোমার 5 প্রকার। এটা অ্যাডমিশনের জন্য খুবই কাজে আসবে, একসাথে শিখে ফেলি আমরা। ডিটারমিনার টোটাল 5 প্রকার। একটা হচ্ছে তোমার আর্টিকেল, AND, প্রত্যেকটা ডিটারমিনার। পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই, ইউর, আওয়ার, দেয়ার, হার, হিজ, অথবা ইটসও বলতে পারি আমরা, ইটস। এটা ওইগুলো কি? পসেসিভ। তারপর হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টা মনে রাখবো। কোয়ান্টিফায়ার্স খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। মাচ, ম্যানি, ফিউ, লিটল, সাম, নো, অ্যানি, সেভারাল। আর অনেকগুলো রয়েছে, তবে মোস্ট অফ দ্য টাইম যেগুলো ইউজ হয় আমরা এগুলো এখানে দিচ্ছি। তো এগুলোটা মুখস্থ রাখতে হবে যে কোনগুলো কোয়ান্টিফায়ার্স। মাচ, ম্যানি, ফিউ, লিটল, সাম, নো, অ্যানি, সেভারাল, এটসেট্রা। এরপর 5 নম্বর হচ্ছে অ্যান্ড লাস্ট ওয়ান, নিউমারাল অ্যাডজেক্টিভ। এগুলোও কিন্তু কার অংশ? ডিটারমিনারের অংশ, নিউমারাল অ্যাডজেক্টিভ। এখন এই নিউমারাল অ্যাডজেক্টিভগুলো আবার 3 প্রকার। ফার্স্ট অফ অল
কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ নাম্বার। কার্ডিনাল কোনগুলো? 1 2 3 4 এভাবে যত যেতে থাকবে, আনলিমিটেড 1 2 3 4 এভাবে। এখন এগুলো আবার তোমার স্পেলিংয়েও থাকতে পারে, কথাই থাকতে পারে। কীরকম? 1টাকে আমি ONE লিখতে পারি, তখনও সেটা কী হবে? তোমার কার্ডিনাল নাম্বার হবে। এরপর অর্ডিনাল নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে ডট যত যেতে থাকবে। এগুলোকেও তুমি চাইলে কথাই লিখতে পারো বা স্পেলিংয়ে। সেটা হচ্ছে তোমার ফার্স্টটাকে 1 ST না দিয়ে আমরা FIRST দিতে পারি, FIRST ফার্স্ট। এরপর সেকেন্ড SECOND, সেকেন্ড, এভাবে থার্ড, ফোর্থ, ফিফথ এরকম আর কি। এরপর মাল্টিপ্লিকেটিভ যেটা, সেটা হচ্ছে তোমার সিঙ্গেল, ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল, কুইন্টাপল এভাবে যত যেতে থাকবে। অর্থাৎ তোমার এই ওয়ার্ডগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল, কুইন্টাপল এভাবে যত যেতে থাকবে এগুলো মাল্টিপ্লিকেটিভ নাম্বার। তাহলে এখানে যে 5টা প্রকারভেদ রয়েছে প্রত্যেকটা ডিটারমিনার, যখন তোমাকে বলা হবে একটা নাউনকে মডিফাই করো ডিটারমিনার ব্যবহার করে, তখন তোমার মাথায় আসতে হবে ডিটারমিনার 5 প্রকারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করে আমি ওই নাউনটাকে মডিফাই করতে পারি, তবে অর্থের সাথে বা কনটেক্সটের সাথে মিলতে হবে। আমার যেটা ইচ্ছে সেটা আমি বসাই দিলাম তাও তো হবে না, আমার অর্থ এবং কনটেক্সটের সাথে, কনটেক্সট মিনস ওই সেন্টেন্সের প্রেক্ষাপট কোনটার সাথে যাচ্ছে বা অর্থের ম্যাচিং কোনটার সাথে হয়, ওই অনুযায়ী আমাকে কী করতে হবে? একটা ডিটারমিনার বাছাই করতে হবে। তাহলে আমরা মনে রাখবো এবার থেকে ডিটারমিনার যে 5 প্রকার প্রত্যেকটা তোমার কি ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হতে পারে। এখানে আরও একটা কথা বলে রাখে, সেটা হচ্ছে এই প্রত্যেকটা ডিটারমিনার অ্যাডজেক্টিভের কাজ করে। এই কথাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডজেক্টিভের কী করে মাথায় রাখতে হবে কথাটা। প্রত্যেকটা ডিটারমিনার কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। এই কথাটা অনেক বেশি মাথায় রাখতে হবে। তার মানে এ এন দি, মাই, আওয়ার, দেয়ার, হার, দিস দ্যাট, দিস দোজ, মাচ, ম্যানি, ফিউ, কার্ডিনাল নাম্বার 1 2 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গল, ডাবল, ট্রিপল, এই প্রত্যেকটা আবার কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, তাহলে আমরা দেখি এবার আমরা আমাদের টপিকে ফিরে যাচ্ছি। মডিফাই দ্য নাউন ইউজিং ডিটারমিনার, ডিটারমিনার ব্যবহার করে নাউনকে মডিফাই করো। এবার আসো আমরা তাহলে দেখো ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ নাউনটার পূর্বে একটা কি আনতে হবে? ডিটারমিনার আনতে হবে। স্ট্রাকচার এক্সাম্পল দেখি আমরা, শি রিচড ড্যাশ, আমার পরীক্ষাতে ড্যাশ দেওয়া থাকবে, গ্যাপ দেওয়া থাকবে। ইউজ ডিটারমিনার হচ্ছে ডিটারমিনার ব্যবহার করো ডেস্টিনেশন, অর্থাৎ ইউজ ডিটারমিনার মিনস তোমাকে বুঝে নিতে হবে কোনো নাউন রয়েছে, ওই নাউনটার পূর্বে আমাকে একটা কী বসাইতে হবে? ডিটারমিনার বসাইতে হবে নাউনটাকে মডিফাই করার জন্য। এটা একটু কনসাইজ করে দেওয়া হলো। তারা বলতে পারতো এখানে প্রি মডিফাই দ্য নাউন ইউজিং আর ডিটারমিনার বলতে পারতো, কিন্তু তারা তোমাকে আরেকটু কী করে দিল? কনসাইজ করে দিল, আরেকটু সংক্ষিপ্ত করে বললো ইউজ ডিটারমিনার, ডিটারমিনার ব্যবহার করো। কার জন্য, কী জন্য, কোনটা স্পেসিফিক করে দেওয়া হয় নাই। অর্থাৎ আমরা ডেস্টিনেশন, যে ডিটারমিনার কী করে? কোনো নাউনের পূর্বে বসে। ডিটারমিনার কী করে? কোনো নাউনের পূর্বে বসে। এখন নাউন রয়েছে ডেস্টিনেশন, তার পূর্বে ডিটারমিনার বসাতে হবে। এখন দেখো শি রিচড, সে পৌঁছেছিল ড্যাশ ডেস্টিনেশন। তো আমরা এখান থেকে দেখি ইউজ ডিটারমিনার বলছে না, ডিটারমিনার 5 প্রকার, এইদিকে চলে আসবো। 5 প্রকার ডিটারমিনার মধ্যে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, অর্থের সাথে যেতে হবে। আমরা বলতে পারি শি রিচড আর ডেস্টিনেশন, বসালে কিন্তু অর্থপূর্ণ হয়। শি রিচড আর ডেস্টিনেশন, সে একটি গন্তব্যে পৌঁছালো। অথবা অ্যান তো হয় না, তারপর মাই ডেস্টিনেশন, ইউর ডেস্টিনেশন, আওয়ার, দেয়ার ডেস্টিনেশন, তারপর হার ডেস্টিনেশন, হিজ। এখানে সবচেয়ে সুন্দর অর্থে হয় হার ডেস্টিনেশন। শি রিচড, সে পৌঁছাইছিল হার ডেস্টিনেশন, তার গন্তব্যে। তাই দেখো এখান থেকে কি মাছ, ম্যানি এগুলো দিলে হয় না, অর্থের সাথে যায় না। স্ট্রাকচারালি হবে বাট অর্থের সাথে যাবে না। তারপর কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ এখান থেকে দিলেও স্ট্রাকচারালি হলেও অর্থের সাথে বা কনটেক্সটের সাথে যায় না, যার কারণে আমরা এগুলো ব্যবহার করতে পারছি না। তবে এখানে তোমার মোস্ট ফেভারেবল বা মোস্ট বেস্ট অ্যান্সার হয় তোমার হার। শি রিচড হার ডেস্টিনেশন। তো এখন হারটাকে একটা ডিটারমিনার অবভিয়াসলি, কারণ দেখো হার একটা পসেসিভের মধ্যে রয়েছে। ওকে, এরপর দ্বিতীয় এক্সাম্পল দেখো, শি হ্যাজ ফিউ, এটা গ্যাপ থাকবে, শি হ্যাজ ড্যাশ, ইউজ ডিটারমিনার। আবার বললো ডিটারমিনার ব্যবহার করো ফ্রেন্ডস। দেখো এই ফ্রেন্ডসের পূর্বে বা ফ্রেন্ডস নাউনটাকে মডিফাই করার জন্য ডিটারমিনার ব্যবহার করতে হবে। এখন কি আমি এখানে বলতে পারি? তো এখানে ডিটারমিনার ব্যবহার করতে বললো, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবো এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকবে, যেই ডিরেকশনটা থাকবে, ওই ডিরেকশনটাকে বোঝার। ওটা তুমি যদি না বোঝো তুমি অ্যান্সার করতে পারবা না। তো দেখো এখানে কি বললো? ইউজ ডিটারমিনার, ডিটারমিনার ব্যবহার করো।
তো ডিটারমিনার কি? ডিটারমিনার 5 প্রকার: আর্টিকেল, পজিটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স, নিউমেরালিজেটিভ। এখান থেকে যে কোনো একটা তুমি এখানে বসেই দেখবা যেটা শুট করে ওটাই আমাদের অ্যান্সার হবে। তো দেখি আমরা শি হ্যাজ ফিউ, শি হ্যাজ, এখানে আমরা কি বসাবো? ফ্রেন্ডস। ফ্রেন্ডস তো হয় না, অ্যান্ড ফ্রেন্ডস জীবনেও হবে না, দ্য ফ্রেন্ডস অর্থের সাথে যায় না। তারপর দেখো পজিটিভ বসালে শি হ্যাজ মাই ফ্রেন্ডস, তার রয়েছে আমার বন্ধু, না অর্থের সাথে যায় না, তার মানে এখান থেকে বলা হচ্ছে না। ডেমনস্ট্রেটিভ যদি বলি দিস ফ্রেন্ড, দ্যাট, দোজ ফ্রেন্ডস, অর্থের সাথে যায় না। স্ট্রাকচারালি হয়, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক নেই, কিন্তু অর্থের সাথে যাবে না। এরপর কোয়ান্টিফায়ার্সে যদি যাই আমরা দেখি শি হ্যাজ মাচ ফ্রেন্ডস, না মাচ ফ্রেন্ডস হয় না, কারণ মাচটা বসে তোমার আনকাউন্টেবল নাউনের পূর্বে। এগুলো নিয়ে অনেক ডিপ আলোচনা রয়েছে, যদিও আমাদের এখানে সেটা ইররিলেভেন্ট করাটা। তারপর আমরা বলে রাখি মাছ বসে তোমার আনকাউন্টেবল নাউনের পূর্বে, যে নাউনটা গণনা করা যায় না। তো ফ্রেন্ডস তো গণনা করা যায়, একজন বন্ধু, দুজন বন্ধু বলা যায়, তাই না? তো এইখানে মাছ বসবে না। তো আমরা বলতে পারি ম্যানি ফ্রেন্ডস বলা যায়। এখানে বলা যায় কি শি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস, অবশ্যই বলা যাবে ম্যানি ফ্রেন্ডস। আর কিছু ফিউ ফ্রেন্ডসও বলতে পারি। লিটল ফ্রেন্ডস বলা যাবে না, কারণ লিটল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। সাম ফ্রেন্ডসও বলা যায়, শি হ্যাজ সাম ফ্রেন্ডস। শি হ্যাজ নো ফ্রেন্ডস, এটাও বলা যায়। তারপর শি হ্যাজ এনি ফ্রেন্ডস, না এনি সুন্দর তোমার অর্থের সাথে যায় না। সেভারাল ফ্রেন্ডসও বলা যায়। এদেরকে কোনটা হয়? ফিউ ফ্রেন্ডস, ম্যানি ফ্রেন্ডস, সাম ফ্রেন্ডস, সেভারাল ফ্রেন্ডস, এরকম বলা যায়। সবগুলো কোয়ান্টিফায়ার্স, আবার সবগুলো ডিটারমিনারের অংশ, তাহলে কিন্তু নিউমেরালদের সাথে যায় না। ওকে, নেক্সট, মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। ইনফিনিটিভ ব্যবহার করে ভার্বকে মডিফাই করো। মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করো। এই অংশটা তোমার কোথায় থাকবে? উইদিন ব্র্যাকেট, ব্র্যাকেট থাকবে। ভার্বকে মডিফাই করো উইথ ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যবহার করে। ভার্বকে মডিফাই করে কি ব্যবহার করে? ইনফিনিটিভ ব্যবহার করে। এখন কি আমরা ইনফিনিটিভ চিনি? অবশ্যই। ইনফিনিটিভটা আমাকে আগে চিনতে হবে। এটা একটা গ্রামাটিক্যাল ফ্যাক্ট, যেটার মানে হচ্ছে টু প্লাস ভার্ব বেস ফর্ম। টু প্লাস ভার্ব বেস ফর্ম, অনেকে এটাকে বা টু প্লাস ভার্ব B1 বলতে অভ্যস্ত। আমরা B1 বলবো না, এটা তোমার ভুল। টু প্লাস ভার্ব B1 বলাটা ভুল, আমরা এবার বলবো না, আমরা বলবো ভার্ব বেস ফর্ম। অর্থাৎ টু এর পর যখন ভার্বের রুট ফর্মটা, ভার্বের বেস ফর্মটা বসাবো, তখন সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। তো এখানে বললো ভার্বকে মডিফাই করো, তা আমরা এর আগে ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব আনতাম। হ্যাঁ, এখন আমি অ্যাডভার্ব আনলে হবে না, কারণ আমাকে স্পেসিফিক করে দিয়ে বললো ইনফিনিটিভ ব্যবহার করেই কী করো? ভার্বকে মডিফাই করো। ওকে, আমরা দেখি এবার স্ট্রাকচার দেখো। ওখানে ভার্ব প্লাস টু প্লাস ভার্ব বেস ফর্ম, অর্থাৎ আমাকে যখন ভার্বকে ইনফিনিটিভ ব্যবহার করে মডিফাই করতে বলা হবে, তখন আমরা টু প্লাস ভার্ব বেস ফর্ম নিয়ে আসবো। এক্সাম্পল দেখি, শি গেট অন স্টেজ ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এরপর এনথুজিয়াস্টিক্যালি। এবার আমরা দেখি, এখানে বলা হলো শি গেট অন স্টেজ ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ, একটি ইনফিনিটিভ ব্যবহার করো টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করার জন্য। এবার খেয়াল করো, পোস্ট মডিফাই কখন হয়? আগে বসে মডিফাই করলে না পরে বসে মডিফাই করলে? খেয়াল করো, আমি একটু উদাহরণ দিচ্ছি। এখানে আমি এখানে একটা গ্যাপ দিলাম, আরও একটা গ্যাপ দিলাম। ওকে, এখন দেখো আমাকে এই গ্যাপের উপর অবশ্যই কি থাকবে? একটা ব্র্যাকেট থাকবে। ব্র্যাকেটে বলা হলো পোস্ট মডিফাই ডট ডট ডট, পোস্ট মডিফাই বা নাউন হোয়াট এভার। এখন দেখো পোস্ট মডিফাই বললে যাকে আমি মডিফাই করব সে কোন দিকে থাকবে? খেয়াল করো, আমি যে ওয়ার্ডটা বসাবো মডিফাই করার জন্য, সে ওয়ার্ডটা অবশ্যই এই জায়গায় বসবে না, এই গ্যাপে বসবে না। হ্যাঁ, এই গ্যাপেই বসবে। এখন পোস্ট মডিফাই মানে হচ্ছে তোমার পূর্বে বসে মডিফাই, পরে বসে মডিফাই। পোস্ট মডিফাই মানে হচ্ছে তোমার পরে বসে মডিফাই। তো এখন যাকে মডিফাই করব সে নিশ্চয়ই গ্যাপের আগে থাকবে, কারণ পরে বসে মডিফাই করতেছে না এই ওয়ার্ডটা। এবার এখানে যদি কি থাকে তোমার ব্র্যাকেট থাকে, এখানে যদি বলা থাকে প্রি মডিফাই বা নাউন এটসেট্রা যা থাকে আর কি। এখন যাকে মডিফাই করবে সে কোথায় থাকবে? আগে বলো যে ওয়ার্ডটা বসবে আমরা অ্যান্সার হিসেবে আনবো মডিফাই করার জন্য, সে এই জায়গায় বসবে না। তো প্রি মডিফাই মানে হচ্ছে পূর্বে বসে মডিফাই, অর্থাৎ যে মডিফাই করবে সে সামনে বসে মডিফাই করবে। তার মানে যাকে মডিফাই করবে সে নিশ্চয়ই পরে থাকবে, কারণ এ পূর্বে বসে একে মডিফাই করবে আর এ পরে বসে একে মডিফাই করবে। পোস্ট মডিফাই মানে হচ্ছে তার পূর্বে থাকবে ওয়ার্ডটা, প্রি মডিফাই মানে হচ্ছে তার পরে থাকবে ওয়ার্ডটা। ওকে, আমরা দেখি তাহলে এখন শি গেট অন স্টেজ টু পারফর্ম, এটা গ্যাপ থাকবে অবশ্যই আমাদের। ইউজ অ্যান ইনফিনিটিভ, একটি ইনফিনিটিভ ব্যবহার করো। তো ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব বেস ফর্ম ব্যবহার করো টু পোস্ট মডিফাই করার জন্য দ্য ভার্বকে। এখন ভার্ব কোনটা এখানে? এনথুজিয়াস্টিকলি জীবনে তো হবে না, তাও আমরা যদি না বুঝে দেখো পোস্ট মডিফাই, অর্থাৎ যে মডিফাই করবে, যে ওয়ার্ডটাকে আমরা মডিফাই করব সেটা আগে থাকবে ভার্ব,
আগে কোনটা রয়েছে শি গ্যাট অন স্টেজ, এখানে বার্ব কোনটা গ্যাট অন, এটা একটা গ্রুপ বার্ব। গ্যাট অন মানে হচ্ছে উঠা, উপরে ওঠা। সে গ্যাট অন সে উপরে উঠে, স্টেজ সে মঞ্চে উঠলো, ড্যাশ ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দেওয়ার, আমাকে একটা ইনফিনিটিভ আনতে হবে পাফকে মডিফাই করার জন্য, অর্থাৎ 2 + ভার্ব বেস ফর্ম আনতে হবে এনথুজিয়াস্টিকলি, উদ্দীপনার সাথে বা আগ্রহের সাথে। তাহলে দেখো সে গ্যাট অন স্টেজ ড্যাশ সেই স্টেজে উঠলো, সেই স্টেজে উঠলো টু পারফর্ম, অর্থাৎ কী করার জন্য পারফর্ম করার জন্য। অথবা আমরা বলতে পারি এনথুজিয়াস্টিকলি স্টেজে কী জন্য উঠে যায়, উঠে টু সিং বলতে পারি, টু সিং SING গান করার জন্য। বলতে পারি টু অ্যাক্ট ACT টু অ্যাক্ট অভিনয় করার জন্য। শি গ্যাট অন স্টেজ টু পারফর্ম করার জন্য, টু সিং গান গাওয়ার জন্য, টু অ্যাক্ট অভিনয় করার জন্য এনথুজিয়াস্টিকলি। তাই দেখো এখানে টু পারফর্ম 2 + ভার্ব বেস ফর্ম, অর্থাৎ আমরা 2 + ভার্ব বেস ফর্ম ইনফিনিটিভ আনলাম, টু সিং তাও, টু অ্যাক্ট প্রত্যেকটা 2 + ভার্ব বেস ফর্ম আনতে হবে আমাকে। তাহলে ইনফিনিটিভ আনতে বলা হলেই আমাকে 2 + ভার্ব বেস ফর্ম আনতে হবে। এখন আমি আমার ইচ্ছে মতো ভার্ব আনতে পারবো না, রেলিভেন্ট অর্থের সাথে যাই এরকম একটা ভার্ব আনতে হবে। নেক্সট মডিফাই দ্য ভার্ব ইউজিং জেরান্ড। এখন আবার বলা হলো মডিফাই দ্য ভার্ব, তো আমরা একটু আগেই তো ভার্বকে মডিফাই করে আসলাম, তবে সেখানে বলা ছিল ইনফিনিটিভ ব্যবহার করে করো, কিন্তু এখানে বলা হলো জেরান্ড ব্যবহার করে করো। মডিফাই দ্য ভার্ব ইউজিং জেরান্ড ব্যবহার করে ভার্বকে কী করো, মডিফাই করো। এখন আমরা কি জেরান্ড সম্পর্কে জানি? জেরান্ড হচ্ছে তোমার ভার্ব ING। জেরান্ড কি? ভার্ব ING। একটা সিম্পল ভার্বের সাথে যখন ING যুক্ত করে দেবে তখন সেটা জেরান্ড হয়ে যাবে। তাই দেখো আমরা তখন যখন মডিফাই দ্য ভার্ব ইউজিং জেরান্ড বলবে, আমরা তখন একটা ভার্বের পরে ভার্ব ING নিয়ে আসবো। এক্সাম্পল দেখি আমরা, শি স্টার্টেড ড্যাশ ইউজ আ জেরান্ড টু পোস্ট মডিফাই দ্য ভার্ব বিকজ হার এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। দেখো শি স্টার্টেড, এরপর গ্যাপ রয়েছে, ইউজ আমাদের বুঝতে হবে এই অংশটা, মূলত এই ব্র্যাকেটের অংশটা কি বলা হচ্ছে সেখানে, ইউজ জেরান্ড অর্থাৎ একটি ভার্ব ING ব্যবহার করো টু পোস্ট মডিফাই পরে বসে মডিফাই করার জন্য, দ্য ভার্ব। অর্থাৎ এখন আমি যাকে পরে বসে মডিফাই করব সে কি আগে থাকবে না পরে থাকবে, খেয়াল করো তো। পোস্ট মডিফাই বললো না, তো পোস্ট মডিফাই বললে যাকে মডিফাই করব সে আগে থাকে না পরে থাকে, অবশ্যই সে আগে থাকবে। তার মানে যাকে মডিফাই করবে সেখানে আগে রয়েছে, তো আগে কি থাকবে বলতে মডিফাই দ্য ভার্ব। তো এখানে ভার্ব কোনটা আগে দেখো তো, সেই ভার্ব জীবন না স্টার্টেড হচ্ছে ভার্ব। তো এই স্টার্টেডকে মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করব? আমার ইচ্ছে মতো না, জেরান্ড ব্যবহার করে। তাহলে দেখো জেরান্ড কি, ভার্ব ING করে দিতে হবে। দেখো শি স্টার্টেড সে শুরু করেছিল ড্যাশ বিকজ কারণ হার এক্সাম ইজ নকিং এট দ্য ডোর তার পরীক্ষা দরজায় করানো আছে। তো সে পরীক্ষা দরজা করানো হলে কী শুরু করবে? পড়ালেখা শুরু করবে, রিভাইজিং পড়া শুরু করছে। তো আমরা আরও বলতে পারি এখানে শি স্টার্টেড রিডিং পড়া শুরু করলো। রিডিং কেন করলাম? আমাকে জেরান্ড ব্যবহার করতে হবে, সেই জন্য ভার্ব ING ব্যবহার করবো। শি স্টার্টেড রিডিং বলতে পারি শি স্টার্টেড স্টাডিং STUDING সে পড়ালেখা শুরু করলো। শি স্টার্টেড স্টাডিং বিকজ হার এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। শি স্টার্টেড রিডিং শি স্টার্টেড রিভাইজিং বলতে পারি। নেক্সট ইউজ ইন্টেন্সিফায়ার। এটা খুব বেশি ইজি এবং প্রত্যেক বছর দেখা যায়। ইন্টেন্সিফায়ারের কথা বলা মাত্রই আমরা বেরে নিয়ে আসবো, আর কোনো কথা নাই। আমরা এত কঠিনের দিকে যাব না। কি বললাম? ইন্টেন্সিফায়ার ওয়ার্ডটা দেখা মাত্রই তুমি ব্র্যাকেটের মধ্যে চোখ বন্ধ করে বেরে নিয়ে আসবা, আর কোনো কিছু আনতে হবে না। তবে যারা একটু ইউনিক কিছু করতে চাও তাদের জন্য দেখো তুমি বেরির পাশাপাশি চাইলে হাইলি ব্যবহার করতে পারো, এক্সট্রিমলিও ব্যবহার করতে পারো, তোমার ইচ্ছে মতো। তবে যা আমি সার্বজনীনভাবে যদি বলতে চাই, ভ্যারি ব্যবহার করে দিবা, কোনো সমস্যা নেই, সব জায়গায় করতে পারবা। ইন্টেন্সিফায়ার দেখা মাত্রই ভ্যারি ব্যবহার করে দিবা, আর কোনো কথা নাই। তাহলে দেখো, তবে এটার বিকল্প হিসাবে তুমি হাইলিও ব্যবহার করতে পারো, এক্সট্রিমলিও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা হবে না। এখন দেখি আমরা স্ট্রাকচার তাহলে ভ্যারি প্লাস অ্যাজেটিভ আনতে পারবো, অর্থাৎ একটা অ্যাজেটিভের তো পূর্বে ভ্যারি বসাতে হবে। এক্সাম্পল দেখি আমরা, হি ফেল্ট, এরপর গ্যাপ রয়েছে, ইউজ ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার আছে তো, চোখ বন্ধ করে ভ্যারি নিয়ে আসবো, আর কোনো কথা নাই। হি ফেল্ট ভ্যারি সরি ফর হিজ ফল্ট, সে তার ভুলের জন্য খুব বেশি দুঃখ বোধ করলো। ওকে, এরপর ইউজ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার ব্যবহার করো। তাহলে খেয়াল করো, তোমরা একটু করে রিমাইন্ড করার ট্রাই করো, কোয়ান্টিফায়ার আমরা এর আগে কোথাও পড়েছি? অবশ্যই কোথায়? ডিটারমিনারে। ডিটারমিনারের যে 5টা অংশ রয়েছে তার একটা অংশ হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কোনগুলো? সংখ্যা নির্দেশক শব্দগুলো। মনে রাখবা, কোয়ান্টিফায়ার হচ্ছে তোমার, এটার বাংলা অর্থ হচ্ছে সংখ্যা নির্দেশক শব্দ।
সংখ্যা নির্দেশক শব্দ, অর্থাৎ যেই শব্দগুলো সংখ্যা নির্দেশ করে, নাম্বার নির্দেশ করে, সেগুলো হচ্ছে তোমার কি কোয়ান্টিফায়ার। সেগুলো কী কী ছিল? ম্যানি, সাম, মাচ, মোর, নো, অ্যানি, লিটল, ফিউ, সেভারাল, এগুলো ছিল কি তোমার কোয়ান্টিফায়ার, সংখ্যা নির্দেশক শব্দ। তাহলে এরকম সংখ্যা নির্দেশক শব্দ ব্যবহার করতে হবে। তার মানে কোয়ান্টিফায়ার ব্যবহার করা মানে ডিটারমিনার ব্যবহার করা। ডিটারমিনারকে একটু বললে, যদি বলা হতো ইউজ ডিটারমিনার, তখন একটু বৃহৎ হয়ে যায়। আর যদি বললে ইউজ কোয়ান্টিফায়ার, তখন একটু স্পেসিফিক হয়ে যায়। বলতে পারি ইউজ আর্টিকেল, ইউজ ডেমনস্ট্রেটিভ, ইউজ পসেসিভ, আর বলতে পারি ইউজ নিউমারাল অ্যাডজেক্টিভ বলতে পারি। এখন দেখো ইউজ কোয়ান্টিফায়ার, তাহলে সংখ্যা নির্দেশক শব্দগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ কোয়ান্টিফায়ার প্লাস নাউন, নাউনের পর একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে, সংখ্যা নির্দেশক একটা শব্দ ব্যবহার করতে হবে। আমি আমার ইচ্ছে মতো করতে পারবো না, সেন্টেন্সের কনটেক্সটের সাথে যেটা যায় সেটা ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো, দে হ্যাভ নট, এখানে গ্যাপ থাকবে অবশ্যই, ইউজ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলা হচ্ছে। মানি টু বাই দ্য কার, দে হ্যাভ নট। এখন দেখো যে নাউনটাকে মডিফাই করবো, কোয়ান্টিফায়ার প্লাস নাউন, যে নাউনটাকে মডিফাই করবো সেটা হচ্ছে তোমার মানি। মানে একটা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ অগণনার যোগ্য। মানি আনকাউন্টেবল নাউন। অনেকের প্রশ্ন হতে পারে মানি কেমন আনকাউন্টেবল হয়? আমরা তো 1 টাকা 2 টাকা 3 টাকা গণনা করি, তো এটা কেমন আনকাউন্টেবল হয়? না, আমি বলার সময় বললাম 1 টাকা 2 টাকা। এই মানের বাংলা অর্থ আমরা অনেকে মনে করি টাকা, এই জন্য আমাদের এই মিস্টেকটা হয়। জীবনেও না, মানের বাংলা অর্থ কি নয়? মানের বাংলা অর্থ টাকা নয়, মানের বাংলা অর্থ কি তাহলে? অর্থ। মানের বাংলা অর্থ কি? অর্থ। অর্থ মিন্স এখানে তোমার টাকা রয়েছে, ডলার রয়েছে, রিয়াল রয়েছে, প্যাসু রয়েছে, আই মিন পুরো পৃথিবীতে যত ধরনের মুদ্রা ছাল রয়েছে সবগুলো মুদ্রাকে একত্রে অর্থ বলা হয়। আর ইন্ডিভিজুয়ালি যদি বাংলাদেশের কথা বলতে চাই টাকা, যদি আমি ইন্ডিয়ার কথা বলতে চাই রুপি, যদি আমি পাকিস্তানের কথা বলতে চাই তাও রুপি হয়, যদি আমি মিডল ইস্টের দেশের কথা বলতে চাই দিরহাম আর রিয়াল হবে। তো এরকম মানে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কিছু মুদ্রার নাম রয়েছে। তো আমরা মানের অর্থ কি করব না, মানের বাংলা অর্থ কখনো কি হয় না? টাকা হয় না, এটার বাংলা অর্থ হবে অর্থ। ঠিক আছে? তো অর্থ গণনা করা যায় না। তুমি পৃথিবীর সমস্ত মুদ্রাকে এক জায়গায় এনে গণনা করতে পারবে না, নেভার এভার। কিন্তু তুমি একটা দেশের আলাদা আলাদা মুদ্রাগুলোকে গণনা করতে পারো। ডলার, $1 $2 বলতে পারো, 1 টাকা 2 টাকা বলতে পারো, তারপর তুমি বলতে পারো 1 রুপি 2 রুপি বলতে পারো। বাট 1 অর্থ 2 অর্থ বলা যায় না। অর্থাৎ পৃথিবীর সমস্ত টাকাকে তুমি সমস্ত অর্থ এক জায়গায় এনে গণনা করতে পারো না, যার কারণে মানি ওয়ার্ডটা কি? একটা আনকাউন্টেবল নাউন। তো এটার জন্য মাছ বসে। তারপর এখানে কি আমরা অন্য কিছু বসাইতে পারি? দে হ্যাভ নট বলা যায় তোমার কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বললো না, দে হ্যাভ নট মাছ মানি বলতে হবে। দে হ্যাভ, যদি দে হ্যাভ লিটল মানিও বলা যায়, তো যদি নটটা না থাকতো, তাদের অল্প টাকা রয়েছে টু বাই দ্য কার, ওই কারটা ক্রয় করার জন্য। তো এখানে আমাদের মাছ বসাইতে হবে, মাছ একটা কোয়ান্টিফায়ার। ওকে, এরপর মডিফাই দ্য নাউন উইথ ডেমনস্ট্রেটিভ। তাই দেখো মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো উইথ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ ব্যবহার করি। ডেমনস্ট্রেটিভ কোথাও পড়েছি আমরা? অবশ্যই। কোথায়? ডিটারমিনারে। ডিটারমিনারের 5টা অংশের মধ্যে ডেমনস্ট্রেটিভও একটা অংশ। ডেমনস্ট্রেটিভের মধ্যে 4টা ডেমনস্ট্রেটিভের কথা বলেছিলাম, দিস, দ্যাট, দিস, দোজ। এখন দেখো এই ডেমনস্ট্রেটিভ 4টা থেকে যে কোনো একটা বসায় আমাকে কী করতে হবে? একটা নাউনকে মডিফাই করতে হবে। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্লাস নাউন, নাউনের পর একটা ডেমনস্ট্রেটিভ বসাইতে হবে। আবার দেখো এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে তোমাকে, এই 4টার ব্যবহার একটু ডিফারেন্ট রয়েছে, এগুলো অ্যাডমিশনের কাজে আসবে। একটু একসাথে আমরা দেখে ফেলি কীরকম। দেখো দিস এবং দ্যাট, প্রথমত এই 2টা ডেমনস্ট্রেটিভ ব্যবহৃত হয় সিঙ্গুলারের জন্য, দিস এবং দ্যাট। অন দ্য আদার হ্যান্ড দিস এবং দোজ ব্যবহৃত হয় প্লুরালের জন্য। এই দুটো কথা মাথায় রাখতে হবে। দিস এবং দ্যাট ব্যবহৃত হয় সিঙ্গুলারের জন্য, আর দিস এবং দোজ ব্যবহৃত হয় প্লুরালের জন্য। আবার এই সিঙ্গুলারের জন্য যে দিস এবং দ্যাট রয়েছে তার মধ্যে একটু পার্থক্য রয়েছে। এই দিসটা কাছের বস্তু বোঝাতে ব্যবহৃত হয় এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাছের বস্তু বোঝাতে ব্যবহৃত হতে পারে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, অবভিয়াসলি সিঙ্গুলারের জন্য। তারপর দ্যাটটা হচ্ছে তোমার দূরের বস্তুর জন্য অথবা পাস্টের জন্য। আমরা উদাহরণ দিতে পারি, কাছের বস্তু যদি উদাহরণ দিই, আমি যদি বলি এই পেনটা আমার হাতে রয়েছে এখন, দ্যাট মিনস এটা আমার কাছে রয়েছে। আমাকে বলতে হবে দিস ইজ আ পেন। কেন দিস বললাম? এটা তো সিঙ্গুলার, দ্যাটও তো বলা যাইতো, কারণ এটা আমার কাছে রয়েছে। এখন যদি আমি কোনো কারণে প্যানটা এই জায়গায় রাখি, এখন প্যানটা এই জায়গায় রয়েছে, তখন আমি বলতে পারবো না দিস ইজ আ প্যান, বলতে পারবো না, কারণ এটা এখন আমার দৌড়ে রয়েছে। আমাকে বলতে হবে দ্যাট ইজ আ পেন।
কেন এটা দূরে রয়েছে, ওই দূরে এবং কাছের দিক থেকে। এখন আরেকটা কথা বললাম প্রেজেন্ট এবং পাস্টের কথা। প্রেজেন্ট যখন প্রেজেন্ট টেন্স হবে ইজ ব্যবহৃত হবে, প্রেজেন্টে বর্তমানে গোটা তখন তোমাকে ইজ দিস ব্যবহার করতে হবে। আর যখন বলবো দ্যাট ওয়াজ আ পেন, দ্যাট ওয়াজ আ পেন, ওই ওয়াজ হওয়ার কারণে দ্যাট ব্যবহৃত হচ্ছে। তাহলে দেখো খুব সহজ, এই দিসটা কাছের বস্তু বোঝাতে, ওই যে কাছের বোঝালাম এবং প্রেজেন্ট টেন্স, আর দ্যাটটা দূরের বস্তু বোঝাতে এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার জন্য ব্যবহৃত হয়। অন দ্য আদার হ্যান্ড দিস এবং দোজ দেখো অনুরূপভাবে তুমি দিস এবং দ্যাট বুঝলে দিস এবং দোজ ইজিলি বুঝতে পারো। দিস হচ্ছে শুধুমাত্র কাছেরও বোঝাবে, প্রেজেন্টে বোঝাবে, এটার মতোই। এই দোজটা দূরের বোঝাবে, এটার মতো, এবং পাস্ট বোঝাবে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে প্লুরালি। ওকে, আমরা এক্সাম্পল দেখি। দেখো দিস ইউজ ডেমনস্ট্রেটিভ, আমাদের এই কথাটাই মাথায় আনতে হচ্ছে অলরেডি। তোমার ইউজ ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো। ডেমনস্ট্রেট 4টা রয়েছে, এই 4টার মধ্যে দেখো প্যান্স আর মাইন, পরে দেখা হচ্ছে প্যান্স। এই প্যান্সকে মডিফাই করার জন্য দেখো আমরা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে হয় কার জন্য, নাউনের জন্য। এই নাউনকে প্যান্স আর মাইন। এখন দেখো আমরা এখান থেকে কোনটা ব্যবহার করব, আগে হচ্ছে তোমার প্যান্স হচ্ছে প্লোরাল, তার মানে আমাকে এখান থেকেই ব্যবহার করতে হবে, দিস এবং দোজ থেকে ব্যবহার করতে হবে। প্যান্স প্লোরাল হওয়ার কারণে দিস এবং দ্যাট ব্যবহার করা যাবে না, কেন, এটা সিঙ্গুলার নয়, প্লোরাল প্যান্স রয়েছে। এখন দেখো তাহলে আমাকে হয় দিস ব্যবহার করতে হবে, দোজ ব্যবহার করতে হবে। এই দিস কাছের এবং প্রেজেন্ট, এখন এখান থেকে তো কী রয়েছে, প্রেজেন্ট টেন্স রয়েছে, তার মানে আমাকে অবশ্যই দিস ব্যবহার করতে হবে। কাছের কি দূরের এখানে সেন্টেন্সের কথা তেমন বোঝা যায় না। এখানে তোমরা আপাতত কাছের এবং দূরেগুলো মনে না রাখলেও চলে, কাছের দূরে মনে না রাখলেও চলে। কেন চলে জানো, তুমি এখানে সেন্টেন্সের মধ্যে কাছের দূরের তেমন একটা আইডেন্টিফাই করতে পারবা না। তবে সবচেয়ে বেশি আইডেন্টিফাই করা যাবে সিঙ্গুলার প্লুরাল এবং প্রেজেন্ট এবং পাস্ট। এখন দেখো এখানে আরও রয়েছে, তার মানে প্রেজেন্ট টেন্স, তার মানে আমাকে ব্যবহার করতে হবে এখানে দিস। এই জন্য এখানে কী হলো, দিস প্যান্স আর মাইন, এই কলমগুলো আমার। এরপর দেখো এখানে দোজ, কেন দোজ ব্যবহৃত হলো, ইউজ ডেমনস্ট্রেটিভ বললো, প্যান্স ওয়ার মাইন, ওই কলমগুলো আমার ছিল। এখানে 8টা ওয়ার হয়ে যাওয়ার কারণে এখানে একটা দোজ হয়ে গেল। তো এটা যদি এরকম হয়, অ্যাসটা যদি কেটে দিই, এখান থেকে অ্যাসটা কেটে দিই, তখন এই জায়গায় হবে দিস THIS, দিস প্যান, তখন এটা ইস হবে, ইজ মাইন। আর এটা হবে দ্যাট THRT, দ্যাট প্যান ওয়াজ মাইন। আশা করি বুঝতে পারছো। নেক্সট, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, একটি নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। জাস্ট বললো একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, কাকে মডিফাই করবো, কী আনবো, সেটা কিছু বলা নাই। তবে স্ট্রাকচার থেকে আমরা বুঝতে পারি নাউন প্লাস নাউন কী ব্যবহার করতে হবে, নাউন প্লাস নাউন, খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, অ্যাডমিশনের জন্য আরও গুরুত্বপূর্ণ। নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, তাহলে আমরা কী আনবো, একটা নাউন প্লাস নাউন আনবো। সেটা কি, আমরা সচরাচর একটা ফর্মুলা জানি, সেটা তোমরা অবশ্যই ইংলিশ ফার্স্ট পেপারের ক্লু, এটা কি ছিল, গ্যাপ ফিলিং, অর্থাৎ তোমার 4 এবং 5 নাম্বারে ক্লোজ টেস্ট উইথ ক্লু অ্যান্ড ক্লোজ টেস্ট উইদাউট ক্লু, এই দুটো টপিকের মধ্যে অবশ্যই তোমরা এটা পড়েছো। সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, অর্থাৎ এই কথাটা তোমরা অবশ্যই পড়ছো যে একটা নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ নাউনের পূর্বে কী বসাতে হয়, অবশ্যই অ্যাডজেক্টিভ বসতে। যদি নাউনের পূর্বে কোনো একটা ওয়ার্ড বসে, তাকে অবশ্যই কী হতে হবে, অ্যাডজেক্টিভ হতে হবে। নাউনকে মডিফাই করার জন্য যদি তার পূর্বে কোনো একটা ওয়ার্ড আসে, তাকে অবশ্যই কী হতে হবে, অ্যাডজেক্টিভ হতে হবে। আমি যদি বলি তোমাকে, যদি বয় বলে, এই বয়কে মডিফাই করা, তো এটা নাউন, তার কারণে একে মডিফাই করার জন্য অবশ্যই একটা অ্যাডজেক্টিভ আনতে হবে। আমি গুড বয়, এই গুড একটা অ্যাডজেক্টিভ, তো এই বয়কে নাউনকে মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ আনতেই হবে। এই জন্য আমরা বলি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তা একটা নাউনের পূর্বে কী বসে, অ্যাডজেক্টিভ বসে। এখন দেখো ওই জায়গায় নাউন প্লাস নাউন কেমনে হয়, কারণ নাউনের পূর্বে তো যেই বসে তাকে অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হয়, কিন্তু নাউন কেমনে হয়, হ্যাঁ হতে পারে যদি তাকে তুমি ফোর্স করে বসাই দাও, জোর করে বসাই দাও। এখন যদি তুমি কাউকে জোর করে বা ফোর্স করে নাউনের পূর্বে বসাই দাও, তাকে দেখতে নাউনের মতো লাগলেও সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কীভাবে দেখো, আমরা এক্সাম্পল দেখলে আরও বেশি ভালো করে বুঝবো। তবে তার আগে একটা কথা বলে রাখি, যখন তোমাকে বলা হবে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, এই কথাটা বলার সাথে সাথে তোমাকে মাথায় আনতে হবে আমাকে একটা নাউন নিয়ে আসতে হবে। আমার একটা কি নিয়ে আসতে হবে, নাউন নিয়ে আসতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টস এই জায়গায় ভুল করে, তারা করে কি, নাউন অ্যাডজেক্টিভ বললে তারা অ্যাডজেক্টিভ এনে বসে থাকে। না, নাউন অ্যাডজেক্টিভ যখন আনতে বলা হবে, তুমি কেবলমাত্র একটা নাউন নিয়ে আসবা, অ্যাডজেক্টিভ নয়, একটা কিনতে হবে, একটা নাউন নিয়ে আসতে হবে। তাহলে খেয়াল করো, আমরা এক্সাম্পল দেখি, শি স্যাট আন্ডার, সে বসেছিল নিচে, কে আর ড্যাশ,
ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, একটি নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো। তো নাউন অ্যাডজেক্টিভ দেখার সাথে সাথে আমাকে মাথায় আনতে হবে কি নাউন প্লাস নাউন, একটা নাউন নিয়ে আসতে হবে আমাকে। এরপর দেখো ট্রি ইন দ্য ফরেস্ট। এখন দেখো কোন নাউনকে মডিফাই করার জন্য নাউন আনতে বলতেছে অ্যাডজেক্টিভ, এই ট্রিকে মডিফাই করার জন্য। নাউন অ্যাডজেক্টিভ যখন নাউন প্লাস নাউন হয়, ইউজ নাউন অ্যাডজেক্টিভ এটা বর্ণে আর কি, এখানে বলা হয় না যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন, এরকম তোমার ইলাবোরেটলি বলা নাই, একটু কনসাইজ দিয়ে বলছে কনফিউজ করার জন্য, তোমাকে এটা বুঝে নিতে হবে। তাহলে এটা আরও ইলাবোরেট করা যায়, বলা যায় তো ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন, অথবা ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, আরও দুইভাবে বলা যায়, এর ওটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা আলটিমেটলি কাকে মডিফাই করবো, নাউন অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করতে আসে, নাউনকে মডিফাই করতে আসে। তো আমরা বুঝি এখানে ট্রিকে মডিফাই করতে হবে। এখানে দেখো পরবর্তী অংশে শুধুমাত্র একটা ওয়ার্ড নাউন রয়েছে, এটা হচ্ছে ট্রি, প্রথমেই গ্যাপের পরে ট্রি রয়েছে, পরবর্তী একটা অবশ্যই ট্রিকে আমরা মডিফাই করব। তাহলে খেয়াল করো, আমরা যখন নাউন অ্যাডজেক্টিভ এর কথা আমাকে বলা হবে ব্র্যাকেটে, আমরা অবশ্যই কিনে আসবো একটা নাউন নিয়ে আসবো, নট অ্যাডজেক্টিভ, একটা নাউন নিয়ে আসবো। আমি এটা বারবার বলছি, নাউন অ্যাডজেক্টিভের ব্যবহার করতে বলা হলে তোমাকে একটা কি আনতে হবে, নাউন নিয়ে আসতে হবে। এখন দেখো ট্রি, এই ট্রি এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটা নাউন আনবো। এখানে আমি বয় বলতে পারবো, বয় তো একটা নাউন, তো নাউন আনতে বললেন না, প্রশ্ন হতে পারে নাউন আনতে বললেন না, তো বয় তো একটা নাউন, বয় ট্রি হবে, অর্থের সাথে যায় না, অর্থপূর্ণ হতে হবে। এখন আমরা ট্রি এর পূর্বে কি নাউন বসাতে পারি, একটা তুমি নিজে থেকে বলো তো ট্রি এর পূর্বে কি বসানো যায়, এটা দেখে বলো না, আর কি বলা যায়, আমি বলতে পারি তোমার গ্রেপ ট্রি, GRAP, গ্রেপ অর্থাৎ আঙ্গুর গাছ। তো গ্রেপও একটা নাউন, ট্রিও একটা নাউন। দেখো নাউন প্লাস নাউন হয় না, নাউন প্লাস নাউন, দেখো নাউন প্লাস নাউন হয়। তাহলে এখানে দেখো ট্রিকে মডিফাই করার জন্য কি আনলাম আমরা, এখানে ম্যাঙ্গো আনলাম। তাহলে দেখো আমরা বললাম ম্যাঙ্গো ট্রি, সে বসেছিল আন্ডার আ ম্যাঙ্গো ট্রি, একটি আম গাছের নিচে। তাহলে ম্যাঙ্গো একটা নাউন, ট্রিও একটা নাউন। তো নাউন পাশাপাশি বসতে পারে না, যদি আমি এটাকে জোর করে বসাই দিই, এই নাউন আগের নাউনটা আর নাউন থাকে না। আমি যদি তোমাকে আরেকটা উদাহরণ দিই, আমি যদি বলি তোমাকে লাইব্রেরি, LIBRARY, লাইব্রেরি, এটা একটা নাউন না, অবশ্যই নাউন, এটা একটা নাউন, একটা স্থানের নামকে বোঝায়। তো আমি যদি বলি এর পূর্বে একটা নাউন বসাও তো আমি বলতে পারি কলেজ লাইব্রেরি বা স্কুল লাইব্রেরি, বললাম স্কুল লাইব্রেরি। দেখো এটাও নাউন, এই স্কুল যে নাউন, এটা নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়, স্কুলও একটা নাউন, লাইব্রেরি একটা নাউন, একসাথে যদি বলি স্কুল লাইব্রেরি অর্থপূর্ণ হয়। তো নাউনের পরিবর্তে নাউন বসতে পারে না, আমরা যদিও জোর করে যদি তাকে বসাই দিই, এই স্কুলটাকে আমরা জোর করে বসাই দিলাম, তখন এই স্কুল ওয়ার্ডটা দেখতে যদিও নাউনের মতো হয়, ফাংশনালি সে এখানে অ্যাডজেক্টিভ। কেন, নাউন এমন একটা ওয়ার্ড যার পূর্বে তুমি যাকে বসাই দাও সেই কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের পূর্বে যদি তুমি গরু বসাই দাও, গরু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের পূর্বে যদি তোমাকে বসাই দিই, তুমিও অ্যাডজেক্টিভ হয়ে যাবা। মোট কথাটা যে নাউনের পূর্বে যাকে বসাই দেবো সেই কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যার কারণে লাইব্রেরি একটা নাউন, তারপর একটা স্কুল ওয়ার্ডটা বসছে, সেইখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দেখতে যদিও বা কার মতো লাগে, নাউনের মতো লাগে, কিন্তু সেই আসলে কি, অ্যাডজেক্টিভ। তো এখন দেখো এই স্কুল ওয়ার্ডটা দেখতে নাউনের মতো কাজ করতেছে, অ্যাডজেক্টিভ। তো এখন তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য, সে নাউনের মতো দেখতে কাজ করে অ্যাডজেক্টিভের, তাকে আমি নাউনও বলতে পারবো না, অ্যাডজেক্টিভও বলতে পারবো না। নাউন বললে অ্যাডজেক্টিভ রাগ করে ফেলবে, আর অ্যাডজেক্টিভ বললে নাউন রাগ করে ফেলবে, তার মধ্যে দুইটাই বৈশিষ্ট্য রয়েছে। তার জন্য তাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। যা দুজনই খুশি হয়ে যাও, দেখতে নাউনের মতো, কাজ করে অ্যাডজেক্টিভের মতো, এটাই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই স্কুল ওয়ার্ডটা নাউন অ্যাডজেক্টিভ, এখানে ম্যাঙ্গো ওয়ার্ডটা নাউন অ্যাডজেক্টিভ। সব কথার মূল কথা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ যখন তোমাকে ব্যবহার করতে বলা হবে, তোমাকে একটা নাউন আনতে হবে এবং অর্থপূর্ণ নাউন। ওই যে ট্রির জন্য ম্যাঙ্গো ট্রি, গ্রেপ ট্রি, জ্যাকফ্রুট ট্রি, তারপর বলতে পারি তোমার স্কুল লাইব্রেরি, এই লাইব্রেরির জন্য স্কুল লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, ইউনিভার্সিটি লাইব্রেরি, আর তোমার ফ্লোটিং লাইব্রেরি হবে না, আমি সরি, ওটা তো ওখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, আমরা পরের অংশে যাই। ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ, এটা কী জিনিস, এটা গুরুত্বপূর্ণ। একটু অ্যাপোজিটিভ ব্যবহার করো। আগে আমরা জানবো অ্যাপোজিটিভ মানে কি। অ্যাপোজিটিভ আর মনে রাখবো উপনাম। অ্যাপোজিটিভ মানে কি মনে রাখবো, উপনাম, বা আমরা বলতে পারি উপাধি। উপাধি আরও সহজ যদি বলতে যাই, নাউন বা প্রোনাউন সম্পর্কে, নাউন বা প্রোনাউনের অতিরিক্ত তথ্য, বা আমরা আরও বলতে পারি অন্য নাম। অনেকগুলো কথা বললাম আমি এখানে, তোমার যেটা মাথায় ধরে ওটাই ডাকো।
তাহলে অ্যাপোজিটিভকে আমরা বলবো কি দিয়ে? অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ মানে হচ্ছে তোমার উপনাম বা উপাধি বা নাউন বা প্রনাউন, নাউন বা প্রনাউনের অতিরিক্ত তথ্য, এটা অতিরিক্ত তথ্য হবে, অথবা অন্য নাম। অর্থাৎ অ্যাপোজিটিভ হচ্ছে এমন একটা বিষয় যেটা কোনো নাউন বা প্রনাউনের উপনামকে বোঝাবে বা উপাধিকে বোঝাবে, বা কোনো নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, এক্সট্রা ইনফরমেশন দিবে, অথবা তার অন্য নাম। সেটা কি জিনিস আবার? আমি যদি উদাহরণ দিই, আমি একটা নাম বললাম সাকিব আল হাসান। এখন তুমি সাকিব আল হাসান বললে তাকে অন্য কি নামে চিনতে পারো। আমি যদি বলি তুমি সাকিব আল হাসান না বলে আমি তাকে অন্য কি নামে চিনতে পারি। অর্থাৎ আমি যদি বলি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার ক্রিকেটের, কে নামটা অটোমেটিকলি চলে আসে, সাকিব আল হাসান। আমি যদি বলি তোমাকে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, তোমার কথা মাথায় কার নাম আসবে? তুমি অবশ্যই বলবা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যদি বলি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তুমি বলবা ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ এটা তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বললাম না, কিন্তু আমি তার সম্পর্কে অতিরিক্ত কিছু কথা বললাম। এই অতিরিক্ত কথাগুলোই হচ্ছে যা তাকে কী করে নির্দেশ করে, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। আমরা উদাহরণ করলে আর ভালো করে বুঝবো। স্ট্রাকচার হচ্ছে যে একটা নাউন বা প্রনাউন থাকবে, এরপর একটা কমা থাকবে, এই যেখানে গ্যাপ থাকবে তোমার পরীক্ষায়, আবার একটা কমা থাকবে, একটা মনে রাখবে, এখানে একটা কমা থাকবে, গ্যাপের আগে একটা কমা, পরে একটা কমা থাকবে, এরপর বার, এরপর এক্সটেনশন। এগুলো এতগুলো মাথায় রাখতে হবে না। এই নাউন বা প্রনাউন সম্পর্কে একটা এক্সট্রা তথ্য আমাকে আনতে হবে। এখানে বললাম একটা নাউন ফ্রেজ হবে। কি ফ্রেজ হবে? নাউন ফ্রেজ। অবশ্যই সেই কথাটা মাথায় রাখতে হবে। এখানে একটা আমাকে নাউন ফ্রেজ আনতে হবে, অর্থাৎ এটা ক্লজ আনা যাবে না। যেটা আমরা ম্যাক্সিমাম ভুল করে থাকি, সেটা হচ্ছে এখানে ক্লজ নিয়ে আসে একটা। ক্লজ আর ফ্রেজের পার্থক্য কি আমি একটু মুখে বলে রাখি। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, আর ক্লজ হচ্ছে বাক্যাংশ। তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, কিছুই বুঝি না। আমরা এটাই বলি, ফ্রেজে কখনো কোনো ফাইনাইট বার্ব থাকবে না। ফাইনাইট বার্ব কি? যে বার্ব থেকে টেন্স চেনা যায়। টেন্স কেমনে চিনবো? অর্থাৎ তুমি যেই বার্বটা দেখে প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স, এই টেন্সগুলো আইডেন্টিফাই করতে পারো, ওটা ফাইনাইট বার্ব। এইরকম কোনো ফাইনাইট বার্ব, অর্থাৎ যেটা দেখে টেন্স চেনা যাবে, এরকম কোনো ফাইনাইট বার্ব এই ফ্রেজে থাকতে পারবে না, ক্লজে থাকতে হবে। আমাদের ক্লজ চিনতে হচ্ছে না। এই ফ্রেজ যেটা আনবো, এখানে যে তোমার নাউন ফ্রেজ আনবো অ্যাপোজিটিভের জায়গায়, ওখানে আমি কি আনতে পারবো না? কোনো ফাইনাইট বার্ব আনা যাবে না। ওকে, আমরা উদাহরণ করলে আর বেশি ক্লিয়ার হবে। এখন দেখো, আমাদের পরীক্ষা থাকবে, এই গ্যাপ রয়েছে, এখানে ব্র্যাকেটে রয়েছে তোমার ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ, একটি অ্যাপোজিটিভ ব্যবহার করো। এরপর বলা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, কার অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে? কার অ্যাপোজিটিভ? ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাপোজিটিভ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আর কি নামে তাকে চিনতে পারি? তার নাম না বলতে পারি দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বলতে পারি দ্য গ্রেটেস্ট ইকোনমিস্ট অফ বাংলাদেশ অর দ্য হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর একজন মহান অর্থনীতিবিদ। বলতে পারি দ্য নোবেল লিওরেট ইন পিচ, যে শান্তিতে নোবেল বিজয়ী, দ্য নোবেল লিওরেট, নোবেল বিজয়ী। তারপর বলতে পারি দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের তোমার প্রতিষ্ঠাতা। তাকে আমরা অনেক নামে চিনতে পারি। তাহলে এই তাকে যে অন্য যে নামে আমরা চিনতে পারি, তার যে অন্য উপাধি, অন্য নাম, এগুলাই হচ্ছে তার অ্যাপোজিটিভ। তো আমরা এই জন্য বলতে পারি, তো আমরা মাদার অফ হিউম্যানিটি বলতে কাকে বুঝি? তোমাদের মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনাকে, তাকে অন্য কী নামে চিনি? অর্থাৎ আমরা যদি বলি দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তুমি অবশ্যই কার কথা মাথায় আনবে? শেখ হাসিনার কথা মাথায় আনবা। এখন দেখো, আমি তার নাম না বলে তার অন্য কোনো পরিচয় দিলাম, কিন্তু তুমি তার কথা মাথায় আনলা। ওকে, এটাই হচ্ছে তার অ্যাপোজিটিভ। তাই দেখো, আমরা ডক্টর মোহাম্মদের অ্যাপোজিটিভ কি, ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাপোজিটিভ কী বসাতে পারি? দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, দ্য নোবেল লিওরেট, দ্য গ্রেটেস্ট ইকোনমিস্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড, দ্য গ্রেটেস্ট ইকোনমিস্ট অফ বাংলাদেশ, বলতে পারি দ্য নোবেল লিওরেট ইন পিচ, দ্য নোবেল লিওরেট। এখানে আমি কোথাও দেখো, এখানে কোনো ফাইনাইট বার্ব বললাম একটাও, যেটা ভার্ব, যেটা ট্রান্স চেনা যায় না। কেননা এই অ্যাপোজিটিভ একটা নাউন ফ্রেজ হয়, যেখানে কোনো কি আসতে পারে না, বার্ব আসতে পারে না, ফাইনাইট বার্ব আসতে পারে না। সম্পূর্ণটা যদি পড়ি, ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ, কমা, এদিকেও কমা হবে, ইজ আ ম্যান অফ ভার্সেটাইল জিনিয়াস, অর্থাৎ একজন বহুমুখী প্রতিভাবান মানুষ। এরপর দেখো, ইউজ পার্টিসিপেল টু প্রি মডিফাই দ্য বার্ব, অর্থাৎ দেখো বার্বকে প্রি মডিফাই করতে হবে, অর্থাৎ পূর্বে বসে মডিফাই, বার্বটা পরে থাকবে, এইদিকে বার্বটা থাকবে, প্রি মডিফাই, পূর্বে বসে মডিফাই করতে হবে। কাকে? বার্বকে। কী ব্যবহার করে? পার্টিসিপল ব্যবহার করে। কথাগুলো মাথায় রাখতে হবে প্রত্যেকটা। মডিফাই করবো কাকে? বার্বকে।
কে দিয়ে? পার্টিসিপল দিয়ে। আমার ইচ্ছে মতো যা আমার মাথায় আসে তা দিয়ে মডিফাই করা যাবে না, আমাকে পার্টিসিপল দিয়ে মডিফাই করতে হবে। এখন পার্টিসিপলটা কি? এই পার্টিসিপল তোমার কত প্রকার হতে পারে? 3 প্রকার হতে পারে। পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে তোমার ভার্ব বা ইনজি, জাস্ট ভার্বের সাথে ইনজি যুক্ত করে দিলেই প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়, যেটাকে আমরা জেরান্ডো বলতে পারি। তবে এইখানে একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, আমাদের অত ডিপে যাইতে হবে না, আমরা জাস্ট এখানে বলে রাখবো প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব বা ইনজি। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের V3, 3 নাম্বার ফর্মটা ভার্বের। পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস V3, অর্থাৎ V3 এর পূর্বে হ্যাভিং আনা, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখানে তোমাকে একটা কথা বলে রাখি, যদি বলা হয় ইউজ পার্টিসিপল, এখানে শুধুমাত্র বললো পার্টিসিপল ব্যবহার করো, তখন আমরা 99.99% ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলকে নিয়ে আসবো। কি বললাম? যখন বলা হবে শুধুমাত্র পার্টিসিপল ব্যবহার করো, তখন আমরা শুধুমাত্র কাকে নিয়ে আসবো? প্রেজেন্ট পার্টিসিপলকে নিয়ে আসবো। আর যদি বলা হয় এরকমই বলা হতে পারে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রিমোডিফাই দ্য ভার্ব, তখন প্রেজেন্ট পার্টিসিপল অবভিয়াসলি। যদি বলা হয় ইউজ পাস্ট পার্টিসিপল, তখন V3 নিয়ে আসবো। যদি বলা হয় ইউজ পারফেক্ট পার্টিসিপল, তখন হ্যাভিং প্লাস V3 নিয়ে আসবো। যদি শুধুমাত্র পার্টিসিপল ব্যবহার করতে বলা হয়, তখন আমরা ভার্ব বা ইনজি নিয়ে আসবো, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। শুধুমাত্র পার্টিসিপল বললে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকেই প্রেফার করব। ওকে, আমরা এক্সাম্পল করি। দি এখানে গ্যাপ রয়েছে, ইউজ পার্টিসিপল, তাহলে দেখো শুধু পার্টিসিপল ব্যবহার করতে বললো, আমরা কার কথা মতো আনবো? শুধুমাত্র ভার্ব বা ইনজি, প্রেজেন্ট পার্টিসিপল। শুধু পার্টিসিপল বললে ভার্ব বা ইনজিটা নিয়ে আসবো, প্রেজেন্ট পার্টিসিপলটা নিয়ে আসবো। ওকে, তাহলে দেখো বেবি, তাহলে পার্টিসিপল এখানে কাকে? এই বেবিকে কী করার জন্য? মডিফাই করার জন্য পার্টিসিপল আনতে বলা হলো ইজ নোন টু মি। তাহলে দেখো এই বেবিকে মডিফাই করার জন্য পার্টিসিপল আনতে বলা হলো, ভার্ব বা ইনজি আনবো। একটা কনটেক্সটের সাথে যায় এমন ভার্ব আনতে হবে, আমার ইচ্ছা মতো ভার্ব আনতে পারবো না। দেখো দি ড্যাশ বেবি ইজ নোন টু মি, ওই ছেলেটি আমার কাছে আমার পরিচিত। তাহলে কী বলবো? এখানে দেখো দিল দি ক্রাইং বেবি, ক্রাইং কেন হলো? ভার্ব বা ইনজি আনলো, ক্রাইং, ক্রাইয়ের সাথে আইএনজি, ভার্ব বা ইনজি। অথবা দি প্লেয়িং বেবি, দি ক্রাইং বেবি, কান্নারত শিশুটি, দি প্লেয়িং বেবি, খেলারত শিশুটি। বলতে পারি দি স্লিপিং বেবি, দি স্লিপিং বেবি, ওই যে ঘুমন্ত শিশুটি বলা যায়। অথবা বলে দি 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 রিডিং বেবি, দি স্টার্টিং বেবি, অর্থাৎ ওই যে পড়ালেখা করতেছে ওই শিশুটি। সবচেয়ে অর্থপূর্ণ হয় দি ক্রাইং বেবি, অর্থাৎ খেলারত কান্নারত শিশুটি, দি প্লেয়িং বেবি, খেলারত শিশুটি, দি স্লিপিং বেবি, ঘুমন্ত শিশুটি, ইজ নোন টু মি, আমার কাছে আমার পরিচিত। ওকে, তাহলে মূল কথা হচ্ছে পার্টিসিপল ব্যবহার করতে বললে আমরা শুধু পার্টিসিপল বললে ভার্ব বা ইনজি নিয়ে আসবো, এবং অর্থপূর্ণ একটা ভার্ব আইন জানতে হবে। এরপর পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজিং প্রেপোজিশনাল ফ্রেজ। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করতে হবে কি ব্যবহার করে? প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে। আমরা দেখি প্রেপোজিশনাল ফ্রেজ দুই রকম হতে পারে। একটা হচ্ছে আমার প্রেপোজিশন ডট ডট প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, প্রেপোজিশনাল ফ্রেজ। আর প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে নাউন দিয়ে শেষ, সেটাও প্রেপোজিশনাল ফ্রেজ। আমি আবার বলছি, প্রেপোজিশনাল ফ্রেজ দুই প্রকার হতে পারে, একটা প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ। আরেকটা হচ্ছে তোমার প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, সেটাও কি হতে পারে? প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে। আমরা যদি উদাহরণ হিসাবে দিই, কানে প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, বলতে পারি ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, প্রেপোজিশনাল ফ্রেজ। অবশ্যই কেমনে প্রেপোজিশনাল ফ্রেজ? কারণ দেখো এখানে শুরুতে ইন রয়েছে, একটা নাও প্রেপোজিশন, শেষে একটা প্রেপোজিশন রয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, প্রেপোজিশনাল ফ্রেজ। এরপর দেখো আরটা এখানে রয়েছে তোমার প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, বলতে পারি ইন মাই রুম, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। কেন বুঝলাম যে এটা প্রেপোজিশনাল ফ্রেজ? দেখো প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, ইন একটা প্রেপোজিশন, রুম একটা নাউন, সান নাম। দেখো এই দুই রকম প্রেপোজিশন হতে পারে, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, দুটাই প্রেপোজিশনাল ফ্রেজ। তাই প্রেপোজিশনাল ফ্রেজ যখন ব্যবহার করতে হবে আমাদের মাথায় আনতে হবে এরকম কিছুটা আমাকে ব্যবহার করতে হবে। আমরা এবার এক্সাম্পল দেখি। দেখো বলা হচ্ছে দি বয় ইন ফ্রন্ট, এটা গ্যাপ দেওয়া থাকবে অবশ্যই, দি বয় ড্যাশ ইউজ আ প্রেপোজিশনাল ফ্রেজ। তো প্রেপোজিশনাল ফ্রেজের কথা যখন মাথায় আনতে হবে আমাকে এই দুটা স্ট্রাকচার, হয় প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, অথবা প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এরকম একটা ফ্রেজ আনতে হবে আমাকে, প্রেপোজিশনাল ফ্রেজ।
মি ইজ মাই ব্রাদার। দি বয় ড্যাশ মি, ওই শিশুটি ড্যাশ মি ইজ, ওই ছেলেটি ড্যাশ মি ইজ মাই ব্রাদার, আমার ভাই। আমরা এখানে কি বলতে পারি? ইন ফ্রন্ট অফ, সামনে। দি বয় ইন ফ্রন্ট অফ মি, ওই ছেলেটি আমার সামনে যেটি রয়েছে ইজ মাই ব্রাদার, আমার ভাই। অথবা আমরা বলতে পারি, এটা দেখো প্রেপোজিশনাল ফ্রেজ কিনা, আমরা একটু যাচাই করি। হ্যাঁ, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ। অথবা আরেকটা বলেন যে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এটা করা যায়? হ্যাঁ, করা যায়। বলতে পারি দি বয়, বলতে পারি দি বয় ইন দ্য বাস, or in the rickshaw, RIKSHAW, বলতে পারি দি বয় ইন দ্য বাস or in the rickshaw ইজ মাই ব্রাদার। ওই যে বাসের ছেলেটি রয়েছে ওটা আমার ভাই, ওই যে রিক্সার ছেলেটি রয়েছে ওটা আমার ভাই। তো দেখো এটা কি প্রেপোজিশনাল ফ্রেজ হয়? অবভিয়াসলি হয়। কেন? প্রেপোজিশন দিয়ে শুরু হচ্ছে, নাউন দিয়ে শেষ হচ্ছে। বাস এবং রিক্সা হচ্ছে নাউন। তাহলে দেখো প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, অথবা প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, প্রেপোজিশনাল ফ্রেজ। এরপর ইউজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল, অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল থেকে আমরা অবশ্যই ধারণা পাই। অ্যাডভার্বিয়ালটা হচ্ছে অ্যাডভার্ব বলতে একটু কনসাইজ হয়েছে, আর অ্যাডভার্বিয়াল হচ্ছে তোমার একটু বৃহৎ আলোচনা। তাই দেখো আমরা অত ডিপে যাচ্ছি না। অ্যাডভার্বিয়াল এইটা আমরা কেমনে বুঝবো বা কী ব্যবহার করব? খেয়াল করো, অ্যাডভার্বিয়াল তোমার 4 প্রকার। একটা হচ্ছে ম্যানার, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে প্লেস, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে রিজন। প্রধানত এই 4 প্রকার, আরও কিছু প্রকারভেদ রয়েছে, তবে আমরা প্রধানত এগুলো নিয়ে দেখি। অর্থাৎ দেখো ম্যানার, এটা আমরা কীভাবে পাবো? এটা হচ্ছে তোমার হাউ দিয়ে কোয়েশ্চেন করলে, ধরন। টাইম, সময়, ওয়ান দিয়ে কোয়েশ্চেন করলে পাই। প্লেস হচ্ছে তোমার স্থান, যেটা আমরা ওয়ার দিয়ে কোয়েশ্চেন করলে পাই। অ্যান্ড রিজন হচ্ছে ওয়াই দিয়ে কোয়েশ্চেন করলে পাই, যেটা কারণ বোঝায়। এখানে দেখো খেয়াল করো, আমরা দুটার সাথে সবাই খুব বেশি পরিচিত, সেটা হচ্ছে তোমার সময় এবং স্থানের সাথে। সময় এবং স্থান এগুলো অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব, এটা আমরা সহজেই সবাই চিনি। এখন ম্যানার এবং রিজন হচ্ছে তোমার কোনো কিছুর কারণ বোঝানো। কোনো কিছুর কারণ বোঝালেই কি রিজন হয়ে যায়, আর রিজন সেটা অ্যাডভার্ব অফ রিজন। আর ম্যানার হচ্ছে ধরন বোঝায়, কীভাবে কোনো কিছু কীভাবে, এই অর্থে যেটা পাবো আমরা ধরন বোঝাবে। অর্থাৎ দ্রুত যাচ্ছে নাকি আস্তে যাচ্ছে, তোমার ভালোভাবে যাচ্ছে নাকি খারাপভাবে যাচ্ছে, এই কীভাবে অর্থে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব। এখন আমাকে যখন অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে হবে, এই 4টা প্রশ্নের উত্তরে তোমাকে মনে রাখতে হবে অ্যাডভার্বিয়াল ব্যবহার করা হবে ভার্বের জন্য। কিসের জন্য? এটা মনে রাখতে হবে, ভার্বের জন্য অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে হবে। এখন ভার্ব যে ভার্বটাকে মডিফাই করার জন্য আমি অ্যাডভার্বিয়াল আনবো বা অ্যাডভার্ব ব্যবহার করব, সেই ভার্বটাকে যদি আমরা এই 4টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর, যে কোনো একটা প্রশ্ন দিয়ে 4টা ওয়ার্ড যেগুলো রয়েছে, এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তরে যা আসবে সেটা আমরা যদি অ্যান্সার করি আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখো আমি এক্সাম্পলগুলো খুব বেশি ক্লিয়ার হবে সেটা। দেখো দি চিলড্রেন প্লেড, এরপর গ্যাপটা রয়েছে এখানে, আমাকে ব্র্যাকেটে বলা হলো ইউজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল, একটি অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে পারো। তবে বলতে পারতো ইউজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একই কথা। হ্যাঁ দেখো অ্যাডভার্বিয়াল ব্যবহার করো। তাহলে অ্যাডভার্বিয়াল কার জন্য আনা হয়? ভার্বের জন্য। এই সেন্টেন্সে ভার্ব কোনটা? প্লেড। দি চিলড্রেন, শিশুরা প্লেড, খেলা করেছিল কীভাবে? আমরা প্রশ্নটা এভাবে করবো। অ্যাডভার্বিয়াল যখন ব্যবহার করতে বলবো, আমরা প্রশ্ন কী করবো? বলবো কীভাবে করেছিল খেলা, কীভাবে করেছিল। অথবা বলতে পারবো কখন করেছিল, অথবা বলতে পারি কোথায় করেছিল, অথবা কেন করেছিল। এই 4টা প্রশ্ন করবো আমরা কাকে? ভার্বকে। অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে ভার্বকে প্রশ্ন করবো, কেননা অ্যাডভার্বিয়াল ভার্বকে মডিফাই করার জন্যই আসে। ইনভিজিবল, এটা তোমার অটোমেটিকলি, কারণ অ্যাডভার্বিয়াল আসে শুধুমাত্র ভার্বকে মডিফাই করার জন্য, আর কাকে মডিফাই করার জন্য নয়। তাহলে এখানে এরকমও বলতে পারে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল টু মডিফাই দ্য ভার্ব। একটু মডিফাই দ্য ভার্ব ওয়ার্ডটা না বলে, কথাটা না বলে আমাদেরকে একটু কনফিউজ করা হলো যে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল, আলটিমেটলি ভার্বকে মডিফাই করতে হবে। ভার্বকে প্লেড, এখন যে বললাম তোমার কিভাবে খেলছিল, অথবা কখন খেলছিল, অথবা কোথায় খেলছিল, অথবা কেন খেলছিল, এই প্রশ্নের যে কোনো একটা উত্তর দিলেই 4টা প্রশ্নের যে কোনো একটা উত্তর দিলে তোমার অ্যান্সার হবে। তাহলে এখানে কী দিল? ইন দ্য পার্ক, পার্কে খেলছিল, অর্থাৎ এটা কি আসলো? স্থান। কোথায় খেলছিল? পার্কে। কখন খেলেছিল? তুমি চাইলে এখানে বলতে পারো ইন দ্য মর্নিং, সকালবেলায়, তখনও হবে, এটা অ্যাডভার্ব অফ টাইম হয়ে যাবে তখন। তারপর আমি যদি বলি ম্যানার যদি অ্যান্সার করি কীভাবে খেলেছিল, তোমার ফাস্টলি বা নাইসলি, বা বলতে পারি বিউটিফুলি, অনেক সুন্দরভাবে খেলছিল, সেটাও বলা যায়।
ওকে, এরপর দেখো উই এইট, আমরা খেয়েছিলাম ডিনার, আমরা সন্ধ্যাকালীন খাবার খেয়েছিলাম। ডিনার মিনস সন্ধ্যাকালীন খাবার, ওটাকে আমরা অনেকে ভুল অর্থ করি। যাই হোক, উই এইট ডিনার, আমরা সন্ধ্যাকালীন খাবারে খেয়েছিলাম। ড্যাশ ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ব্যবহার করো। অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে বললে আমরা বার্বকে খুঁজে বের করবে, কারণ বার্বকে এইট খেয়েছিলাম, কীভাবে খেয়েছিলাম সেই প্রশ্নের উত্তর দিলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। কখন খেয়েছিলাম তাও অ্যান্সার হবে, কোথায় খেয়েছিলাম তাও অ্যান্সার হবে, কি কেন খেয়েছিলাম তাও অ্যান্সার হবে। তার আমরা দেখি এখানে কী দিল, অ্যাট 7 o'clock, 7টা বাজে। দেখো উই এইট ডিনার, আমরা সন্ধ্যাকালীন খাবার খেয়েছিলাম 7টায়, অ্যাট 7 o'clock, এটা অ্যাডভার্ব অফ টাইম হলো। আমরা অ্যাডভার্ব যদি প্লেস বসাইতে চাই আমরা বলতে পারি ইন আ রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট, এটা অ্যাডভার্ব প্লেস হয়ে যায়। যদি কীভাবে, উই এইট ডিনার টুগেদার, একসাথে, আর কম্বাইন্ডলি, যৌথভাবে খেয়েছিলাম, তাহলে ওই যে ম্যানার বোঝালো, কারণ আনতে পারে এরকম। তাহলে টু সাম আপ, আমি এক কথায় বলতে চাই অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে বলা হলে বার্বকে খুঁজে বের করবো, ওই বার্বটাকেই 4টা প্রশ্ন করবো, যে কোনো একটা উত্তর লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, এইটুকু আমরা যেগুলো পড়লাম এগুলো ছিল আমাদের রুলস, বেসিক যে রুলসগুলো আমি অবশ্যই সাথে প্র্যাকটিস সহ করাইছি। এবার আমরা সরাসরি বুট কোয়েশ্চেন প্র্যাকটিসে যাব। প্রথম যেই বুট কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ঢাকা বোর্ড 24, এবং এটা অবশ্যই রিপিটেশন ছিল, যেটা চট্টগ্রাম বোর্ড 16তেও এসেছিল। ঢাকা বোর্ড 24 এবং ঢাকা বোর্ড 24 যেটা চট্টগ্রাম বোর্ড 16তে এসেছিল, একই প্রশ্নটা। আমরা একটু দেখি শুরুতেই, ওয়ান্স দেয়ার লিভড আ ড্যাশ, এরপর গ্যাপ রয়েছে, প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি মডিফাই করতে বলা হচ্ছে। প্রি মডিফাই মানে কি, পূর্বে বসে মডিফাই, অর্থাৎ পূর্বে বসে মডিফাই করবে, এই স্থানে বসবে, তো এই যে ওয়ার্ডটা বসবে সেটা পূর্বে বসছে, তার মানে নিশ্চয়ই যাকে মডিফাই করব বা কাকে মডিফাই করবো, নাউনকে, সে নিশ্চয়ই পরে থাকবে। দেখো ফক্স ইন আ জঙ্গল, এখানে দেখো ফক্স রয়েছে, এই ফক্সকে মডিফাই করতে হবে, শেয়াল। ওয়ান্স, এখন দেয়ার লিভ, সে এক জায়গায় বসবাস করতো, ড্যাশ ফক্স ইন আ জঙ্গল, একটি শেয়াল বসবাস করতো। এখন শেয়ালকে মডিফাই করতে বলা হচ্ছে, মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করার জন্য আমরা কি আনবো, অ্যাডজেক্টিভ আনবো। আমি ওই যে রুলসে বলছিলাম একটা অ্যাডজেক্টিভ আনবো, তাহলে এখন ফক্সকে মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ আনো, কীরকম ফক্স, তাকে তুমি যে কোনো একটা অ্যাডজেক্টিভ আনতে পারো। কিন্তু আমরা একটু খেয়াল করবে এটা কোন গল্পটা ছিল, এই গল্পটা তুমি আরও কয়েকটা লাইন পড়লে বুঝতে পারবা। একটা ওই যে শেয়াল ছিল যার ল্যাজ কেটে গিয়েছিল, সে অন্যদেরকে ল্যাজ কাটার জন্য পরামর্শ দিয়েছিল, পরবর্তীতে তার ধূর্ততা বা তার যে কুট বুদ্ধি সেটা বুঝতে পেরেছিল এবং তাকে রিজেক্ট করেছিল, ওই গল্পটা। এখন দেখো সে একটু কী ছিল, কীরকম শেয়াল ছিল, আমরা বলতে পারি ক্লেভার। আমরা তাহলে এখানে অ্যান্সার দেবো কি, ক্লেভার, CLEVER, ক্লেভার, চালাক। অথবা বলা যায় কানিং, বলা যায়, আরও অনেকগুলো ওয়ার্ড দেওয়া যায়, অর্থাৎ খুব ধূর্ত, চালাক। ওয়ান্স দেয়ার লিভড আ ক্লেভার ফক্স ইন আ জঙ্গল। খেয়াল করো এখানে যদি কোনো কারণে এর জায়গায় অ্যান বসাই দিত, অ্যান দিত, অ্যান ড্যাশ ফক্স, তখন আর ক্লেভার বসানো যেত না, আমাকে সামনে বাওয়াল সাউন্ড আছে এরকম একটা অ্যাজেটিভ আনতে হইতো। তাই এখানে কী হবে, ক্লেভার ফক্স, অ্যাজেটিভ, ক্লেভার একটা অ্যাজেটিভ, এখানে আমাকে নাউনকে মডিফাই করার জন্য অ্যাজেটিভ আনতে হবে। তারপর ওয়ান ডে, একদিন, ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটছিল, এটা ফুল স্টপ হবে না, এটা কমা হবে অবশ্যই, কমা, ওয়াকিং ড্যাশ, না কমাও হবে না, ফুল স্টপ হবে না, এখানে কিছু থাকবে না, কোনো বিরাম চিহ্ন হবে না, এখানে টাইপিং মিস্টেক ছিল। ওয়ান ডে, ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটছিল, ড্যাশ পোস্ট মডিফাই দ্য বার্ব, বার্বকে পোস্ট মডিফাই করো, অর্থাৎ পরে বসে মডিফাই করতে হবে, এটা পরে বসবে, মানে এটা পরে রয়েছে, যাকে মডিফাই করবে সে আগে থাকবে, যেহেতু পোস্ট মডিফাই। পোস্ট মডিফাই দ্য বার্ব, বার্বকে পোস্ট মডিফাই করো উইথ আ প্রেপোজিশনাল ফ্রেজ, এটা প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে। তাই প্রেপোজিশনাল ফ্রেজ একটু আগে পরে আসলাম, দুই রকম হতে পারে, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। এবার আমরা দেখব কোন কীরকম প্রেপোজিশনাল ফ্রেজ আমরা আনতে পারি। হি ফেল ইনটু আ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেইল, আমরা বার্বকে মডিফাই করার জন্য প্রেপোজিশনাল ফ্রেজ আনবো। কারণ বার্ব কোনটা, ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটছিল। তাই দেখো একটা প্রেপোজিশনাল ফ্রেজ আনতে হবে, এটা কি গল্পটার যদি আমরা একটু কনটেক্সটের সাথে মিলাই আমরা কেন বলতে পারি প্রেপোজিশনাল ফ্রেজ হিসাবে থ্রু দ্য জঙ্গল অথবা ইন দ্য জঙ্গল বলা যায়। তবে আমরা যদি একটু বেশি কী করতে চাই, সেন্স ক্রিয়েট করতে চাই, অর্থাৎ ডিরেক্ট গল্পের সাথে মিলাইতে চাই, তখন আমাকে বলতে হবে থ্রু দ্য জঙ্গল, THROUGH, থ্রু দ্য জঙ্গল। দেখো ওয়ান্স ওয়াইল হি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে। তাই দেখো এটা কি প্রেপোজিশন ফ্রেজ হলো, অবশ্যই হলো। কেমনে, থ্রু একটা প্রেপোজিশন, প্রেপোজিশন দিয়ে শুরু হলো, জঙ্গল একটা নাউন, নাউন দিয়ে শেষ, প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, প্রেপোজিশনাল ফ্রেজ, অথবা প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, তাও প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে আমাদের একটা অ্যান্সার হলো।
এরপর দেখো হি ফেল ইনটু আ ট্র্যাপ, সে একটি ফাঁদে পড়েছিল, অ্যান্ড এবং লস্ট হিজ টেইল, ফাঁদে পড়ে তার লেজটি হারিয়ে গিয়েছিল। হারিয়ে গিয়েছে মিনস তার লেজটি কেটে গিয়েছিল। হি ফেল্ট, সে অনুভব করেছিল, ভ্যারি আনহ্যাপি, খুবই দুঃখবোধ করেছিল, অ্যান্ড স্যাড, এবং সে খুব বিষণ্ণ হয়েছিল। বাট কিন্তু দি ফক্স ওয়াজ প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ, প্রি মডিফাই পূর্বে বসে মডিফাই করতে হবে, এটা পূর্বে বসছে, তার মানে যাকে মডিফাই করবে সে পরে থাকবে। প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ, এই অ্যাজেক্টিভটাকে প্রি মডিফাই করতে হবে। কানিং, কানিং মানে ধূর্ত, ধূর্ত, এই ধূর্ত মানে কি চালাকের একটা সিনোনিম বলা যায়, তবে চালাক আর ধূর্তের মধ্যে পার্থক্য রয়েছে। ধূর্ত মানে হচ্ছে তোমার যারা খারাপ দিক থেকে চালাক, মানে যারা চালাকিটাকে খারাপ দিকে ব্যবহার করে তারা হচ্ছে ধূর্ত। আর চালাক বলতে এটা পজিটিভ বোঝায় বা নেগেটিভ হতে পারে, কিন্তু ধূর্তটা নেগেটিভ, খারাপ বুদ্ধি যাদের রয়েছে, খারাপভাবে যারা চালাক তারা কানিংয়ের বাংলা মতো ধূর্ত বা চালাক ধরে নিতে পারি আমরা। বাট দ্য ফক্স ওয়াজ প্রি মডিফাই দ্য অ্যাজেটিভ, অ্যাজেটিভকে প্রি মডিফাই করতে বলা হচ্ছে। অ্যাজেটিভকে প্রি মডিফাই করতে পারে অ্যাডভার্ব, এখানে আরেকটা আমাদের কি আনতে হবে, অ্যাডভার্ব আনতে হবে। মনে রাখবো অ্যাজেটিভকে যখন প্রি মডিফাই করতে বলা হবে তখন আমরা ভ্যারি আনলেও হয়ে যাবে, একদম যদি সহজভাবে বলতে চাই। খেয়াল করো, নোট করে রাখতে পারো, অ্যাজেটিভকে যখন প্রি মডিফাই করতে বলা হবে আমরা ভ্যারি আনলেও চলবে, VER এটা আনলে চলবে। দেখো কীভাবে, বাট দ্য ফক্স ওয়াজ ভ্যারি কানিং, ভ্যারি কানিং, অথবা কুইট বলা যায়, কুইট, ভ্যারি, আমরা ভ্যারিটা ইউজ করবো যেহেতু সহজ, এটা ওই ইন্টেন্সিফায়ারের মতো। দ্য ফক্স ওয়াজ ভ্যারি কানিং, সে খুব বেশি দূরত্ব ছিল, খুব বেশি চালাক ছিল। টু, হি হিট আপন আ প্ল্যান, সে একটি বুদ্ধি বা একটি পরিকল্পনা আঁটলো বা পরিকল্পনা করলো, অ্যান্ড এবং ইনভাইটেড অল দ্য ফক্সেস, ইনভাইটেড আমন্ত্রণ জানালো সকল শেয়ালকে, ইউজ অ্যান্ড ইনফিনিটিভ ফ্রেজ, আমরা একটু আগে পরে আসলাম ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ কি, টু প্লাস ভাব বেস ফর্ম, ফ্রেজ কি, টু প্লাস ভাব বেস ফর্মের সাথে এক্সট্রাক্ট অংশ যোগ করে দেওয়া, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এবার আমরা দেখো এটা ইনফিনিটিভ ফ্রেজ কী জন্য যুক্ত করা হয়, বা ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ কার জন্য না হয়, ভার্বকে মডিফাই করার জন্য। দেখো হি হিট আপন আ প্ল্যান, অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্স, ইনভাইটেড, এখানে সবচেয়ে কাছের ভার্ব কোনটা হচ্ছে ইনভাইটেড, আমন্ত্রণ জানিয়েছিল, এটাকে মডিফাই করতে হবে ইনফিনিটিভ দিয়ে, টু প্লাস ভাব বেস ফর্মের সাথে এক্সট্রাক্ট অংশ আনতে হবে। আবার আমরা আনি তাহলে টু প্লাস ভাব বেস ফর্মের সাথে এক্সট্রাক্ট অংশ আনি আমরা, দেখো হ্যাঁ ওকে, আমরা দেখতে পাচ্ছি ইনভাইটেড অর্থের সাথে মিলে। এবার হিট আপন আ প্ল্যান, সে একটি পরিকল্পনা করলো, অ্যান্ড ইনভাইটেড এবং আমন্ত্রণ জানো অল দ্য ফক্সেস, সকল শেয়ালকে, টু প্লাস ভাব বেস ফর্ম আনি, আমি বলতে পারি এখানে অর্থের সাথে মিলে দেখে টু অ্যাটেন্ড, ATTEND, টু অ্যাটেন্ড the meeting, to attend the meeting। ওকে, দেখো এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ আনলাম আমি। হি হিট আপন এ প্ল্যান, সে একটি পরিকল্পনা করেছিল, অ্যান্ড ইনভাইটেড এবং আমন্ত্রণ জানিয়েছিল অল দ্য ফক্সেস টু অ্যাটেন্ড দ্য মিটিং, অর্থাৎ সভাটিতে অংশগ্রহণ করার জন্য। এটা কি তোমার অ্যান্সার সাথে মিলে? হ্যাঁ, আমাদের বলছে ইনফিনিটিভ ফ্রেজ, টু অ্যাটেন্ড এতটুকু ইনফিনিটিভ, দ্য মিটিং এক্সট্রা অংশ, যার কারণে এটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। ওকে, এরপর ওয়েন অল দ্য ফক্সেস অ্যারাইভ, যখন সকল শেয়ালগুলা পৌঁছালো, দ্য ফক্স, ওই শেয়ালটি, দ্য ফক্স বলতে ওই শেয়ালটি বলছে, কোন শেয়ালটি, যার লেজ কেটে গিয়েছিল, ওই শেয়ালটি। এরপর গ্যাপ দেওয়া আছে ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ, এরপর গ্যাপ দেখো, অ্যাপোজিটিভের ক্ষেত্রে শুরুতেও গ্যাপ থাকে, শেষেও গ্যাপ থাকে, এখানে অ্যাপোজিটিভটা বসাইতে হবে। এখন দেখো এখন অ্যাপোজিটিভ কার জন্য বসাবো, এর আগের নাউন অথবা প্রনাউনের জন্য। এর আগের নাউন অথবা প্রনাউন কোনটা, দ্য ফক্স, এটার জন্য অ্যাপোজিটিভ বসাইতে হবে। দ্য ফক্স বলতে কাকে বোঝাচ্ছে, এখানে লেজ কাটা শেয়ালটিকে, ওই যে চালাক শেয়ালটি আর কি। আমরা তাহলে তার অ্যাপোজিটিভ কি বলতে পারি? এখন ওই দ্য ফক্সকে আমরা দ্য ফক্স না বলে আর কি নামে চিনতে পারি? বলতে পারি ওই যে সবার যে ডেকেছিল ওই শেয়ালটা, অথবা বলতে পারি চালাক শেয়ালটি, অথবা বলতে পারি ধূর্ত শেয়ালটি, অথবা বলতে পারি ল্যাজ সারা শেয়ালটি, যে কোনো একটা ভাবে বলতে পারি। তো এখানে আমরা সবচেয়ে সহজ অর্থে কি আনতে পারি, দেখে খেয়াল করো, আমরা বলতে পারি ওই দ্য ফক্স উইদাউট টেইল বলতে পারি, উইদাউট টেইল, একদম সহজ ভাষা যদি বলতে চাই, উইদাউট টেইল, ল্যাজবিহীন শেয়ালটি। আরও কিছু বলা যায়, দ্য ফক্স অফ ক্লেভারনেস, CLEVER
না এটা হবে না, দ্য ক্লেভার, এটা অর্থের দিক থেকে একটু যায় না। বলতে উইদাউট টেল, অথবা আরও সহজে বলতে পারি, দেখো উইদাউট টেল তো দিলাম, এটা আবার কেটে দিলাম কেন, দ্য ফক্স উইদাউট টেল, এতটুকু দেখো উইদাউট টেল, অর্থাৎ লেসবিয়ান শিয়ালটি। আর বলতে পারি দ্য কলার অফ দ্য মিটিং, এটা আর সহজে আর সুন্দর হয় যদি একটু লং হয়ে যায়। দ্য কলার অফ দ্য মিটিং, অর্থাৎ ওই সভাটির যে কী করেছিল, আহ্বান করেছিল। দ্য কলার অফ দ্য মিটিং, ওই সভাটির আহ্বায়ক, মানে ওই সভাটি যে ডেকেছিল, যে কোনটা বলা যায়, তার কি দিলাম, অ্যাপোজিটিভ দিলাম। দ্য ফক্স উইদাউট টেল, লেসবিয়ান শিয়ালটা, দ্য কলার অফ দ্য মিটিং, সেইড বললো, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার প্রিয় বন্ধুরা, আই হ্যাভ ডিসকভার্ড, আমি আবিষ্কার করলাম, আর নিউ থিং, একটি নতুন জিনিস। ইট ইজ দ্যাট, এটি হলো ড্যাশ ইউজ আ পসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন, নাউনকে প্রিমডিফাই করার জন্য পসেসিভ ব্যবহার করতে হবে, পসেসিভ। তাহলে পসেসিভের কথা বলা মাত্র আমরা মাথায় আনবো মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলা। তাহলে এখানে কোনটা যে দেখো তো, ইট ইজ দ্যাট, এটি হলো ড্যাশ টেলস আর কুইট আনলেস, ইউজলেস, অপ্রয়োজনীয়, অব্যবহারযোগ্য। তাই আমরা অর্থের সাথে মিল রেখে বলতে পারি আওয়ার। এখানে কিন্তু মাই হয় না, মাই টেলস একটা নয়, অনেকগুলো টেলস। ইউর টেলস, ইউর কোনো উর লেজ আছে অবশ্যই, যদিও কেটে গিয়েছিল আর কি। আমরা বলতে আওয়ার টেলস আর কুইট ইউজলেস বলতে পারি। ও বলতেছে, বন্ধুরা আমি একটা নতুন জিনিস আবিষ্কার করলাম, সেটা হচ্ছে আমাদের যে লেজ রয়েছে শিয়ালদের, আমাদের যে শিয়ালদের লেজ রয়েছে, এটা সত্যিকার অর্থেই অপ্রয়োজনীয়, অব্যবহারযোগ্য, অকার্যকর, সে বলতেছে। তাই এখানে বলবো আওয়ার, পসেসিভ। দে লুক ড্যাশ প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ আগলি অ্যান্ড ডার্টি টু, দে লুক তাদের দেখায়, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে প্রিমডিফাই করতে হবে। কোন অ্যাডজেক্টিভকে? এই আগলি একটা অ্যাডজেক্টিভ, কুৎসিত, এটাকে প্রিমডিফাই করতে হবে। আজ অ্যাডজেক্টিভকে প্রিমডিফাই করার জন্য আমরা কি আনতে বলছিলাম, একটু আগে করে আসলাম, ভ্যারি আনবো। আমরা বলবো দে লুক ভ্যারি, they look very ugly and dirty too, so we all should cut off, তাই আমাদের সকলে উচিত কেটে ফেলা our tails, আমাদের লেজ। shouldn't we, আমাদের কি উচিত নয়? সে আবার পাল্টা প্রশ্ন করলো। most of them তাদের অনেকেই agreed with, রাজি হয়েছিল তার সাথে, দ্য কানিং ফক্স। তো সে যখন এবার বললো যে আমাদের লেজটা কোনো কাজে নেই, আমাদের সবার উচিত লেজ কেটে ফেলা। বেশিরভাগ অ্যাটেন্ডি যারা ছিল, উপস্থিতি যারা ছিল, তারা কী করলো, এর সাথে একমত হলো। এবার বললো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্ব বেস ফর্ম, এটা দিয়ে ভার্বকে পোস্ট মডিফাই করতে হবে। কোন ভার্বকে? পোস্ট মডিফাই মানে কি বসে মডিফাই, পরে বসে মডিফাই। তার মানে যাকে মডিফাই করব সে আগে থাকবে না পরে থাকবে? অবশ্যই আগে থাকবে, কারণ পোস্ট মডিফাই বলছে। যাকে মডিফাই করবে সে দেখে আগে ভার্বকে মডিফাই করতে হচ্ছে। আগের ভার্ব কোনটা? মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড উইথ, এখানে ভার্বটা হচ্ছে অ্যাগ্রিড, রাজি হয়েছিল। তাহলে উইথ দ্য কানিং ফক্স, ওই যে তোমার ধূর্ত শিয়ালটির সাথে, ড্যাশ দেয়ার টেলস। তাহলে আমরা এখানে কি আনবো? একটা ইনফিনিটিভ আনবো মডিফাই করার জন্য। এবার দেখো অর্থের সাথে কোনটা চাই। মোস্ট অফ দ্যাম তাদের অনেক শিয়ালই অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স, বলতে পারে টু কাট, একদম সহজেই টু কাট। এখানে বলবো অনেকে কাট অফ, না এত বেশি কঠিন করার প্রয়োজন নেই, আমরা টু কাট দিলে হয়ে যাচ্ছে। মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স টু কাট দেয়ার টেলস, টু কাট কাটতে, দেয়ার টেলস তাদের ল্যাচ। টু কাট একটা ইনফিনিটিভ, আমাদের আনতে বললো ইনফিনিটিভ, ফ্রেজ বড় নাই কিন্তু, ইনফিনিটিভ বলে শুধু। এবার বাট কিন্তু অ্যান ওল্ড অ্যান্ড ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন ফক্স, এই যে ফক্সকে প্রিমডিফাই করতে হবে। একজন ওল্ড, বৃদ্ধ, এবং আমরা এখানে বলতে পারি এই ফক্সকে, কিন্তু ওই যে আমরা গল্পটা যদি মনে একটু করে বলার ট্রাই করি, একজন বৃদ্ধ এবং জ্ঞানী, প্রতিভাবান, একজন বৃদ্ধ এবং প্রতিভাবান কি শিয়াল দাঁড়িয়ে বলেছিল যে আমরা তো তোমার, এটা আমি বুঝতে পারছি তাহলে তোমার কি চালাকি। তো আমরা বলতে পারি এখানে দ্য বাট অ্যান্ড ওল্ড, একটি বৃদ্ধ, অ্যান্ড ওয়াইজ এবং জ্ঞানী, অ্যান্ড ওল্ড অ্যান্ড ওয়াইজ ফক্স, একটি বৃদ্ধ এবং জ্ঞানী শিয়াল, সেইড টু দ্য কানিং ফক্স, ওই ধূর্ত বা চালাক শিয়ালটাকে বললো, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইয়োর প্ল্যান ইজ নাইস, তোমার পরিকল্পনা খুবই সুন্দর, বাট কিন্তু এভিল, কিন্তু খুবই দুষ্ট। তোমার পরিকল্পনা সুন্দর কিন্তু খুবই দুষ্ট। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস, তুমি আমাদের ল্যাজ কাটাতে চাও, বিকজ কারণ ইউ হ্যাভ লস্ট, তুমি হারিয়েছো ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন উইথ দ্য ডিটারমিনার। এটা ডিটারমিনার ব্যবহার করে নাউনকে প্রিমডিফাই করতে বলা হচ্ছে। কোন নাউনকে? টেলকে। তো ডিটারমিনার কয় প্রকার হতে পারে? 5 প্রকার। ওই যে আর্টিকেল, পসেসিভ,
তারপর তোমার ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, নিউমেরাল অ্যাডজেক্টিভ। এখান থেকে যে কোনো একটা ডিটারমিনার তুমি বসাতে পারো। এবার অর্থের সাথে কোনটা যে দেখি, তুমি আমাদের লেজ কাটাতে যাও কারণ ইউ হ্যাভ লস্ট, তুমি হারিয়েছো ড্যাশ টেইল। তো আমরা বলতে পারি না এখানে মাই, আওয়ার, ইউর, মাই টেল বলবো, ইউর টেল বলবো, হার টেল, হিজ টেল, দেয়ার টেল, না আমরা বলবো ইউর টেল। অর্থের সাথে সব চেটে যায়। ইউ হ্যাভ লস্ট ইউর টেল, তুমি হারিয়েছো তোমার লেজ, অফ ইউর ওন, তুমি তোমার নিজের লেজ হারিয়েছো, তাই তুমি আমাদের লেজকে কাটাতে চাচ্ছ। এটা ছিল এতটুকু পর্যন্ত। এরপরটা এটা ময়মনসিংহ বোর্ড 24-এ আসছিল এবং সিলেট বোর্ড 2016-তে আসছিল। তাই দেখো রিপিটেশন হচ্ছে। আমরা তাহলে বোর্ড কোয়েশনের পর গুরুত্ব আরোপটা একটু বেশি করতে হবে, কারণ দেখো রিপিটেশন হয়। আ লাইব্রেরি ইজ আ ড্যাশ, প্রি মডিফাই দ্য নাউন, মডিফাই করতে হবে নাউনকে, প্রি মডিফাই, পূর্বে বসে মডিফাই। যেহেতু প্রি মডিফাই, যাকে মডিফাই করবে সে থাকবে পরে। প্রি মডিফাই বললে যাকে মডিফাই করবো সে থাকবে পরে, মডিফায়ার থাকবে কোথায়, আগে, এর আগে। তাকে মডিফাই করবো কাকে, হাউসকে। দেখো আ লাইব্রেরি ইজ আ ড্যাশ হাউস অফ নলেজ, যেটা আমাদের সবার মুখস্থ, স্টোর হাউস অফ নলেজ, স্টোর হাউস অফ নলেজ, এখানে আমাদের আনসার হবে স্টোর। এবার প্রশ্ন হতে পারে, আপনি তো বলছিলেন যে নাউনকে মডিফাই করতে হলে আমরা একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসবো, তো এখানে স্টোরটা কীভাবে অ্যাডজেক্টিভ হয়? হ্যাঁ, বলছিলাম যে কোনোটা নাউনের পূর্বে যদি আরেকটা নাউন বসে যায় তখন সেটা দেখতে নাউনের মতো হলেও কাজ করে অ্যাডজেক্টিভের মতো, যদি সেটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন দেখো অর্থের জন্য আমাকে এখানে একটা নাউনে আনতে হচ্ছে। তুমি এখানে বিউটিফুল হাউস বলতে পারো না, আর লাইব্রেরি ইজ এ বিউটিফুল হাউস অফ নলেজ, যেটা সুন্দর জ্ঞানের ঘর, না। স্টোর হাউস অফ নলেজ, এটা আমাদের সবার পরিচিত, এটা তো মুখ দিয়েই চলে আসে। স্টোর হাউস অফ নলেজ, আমাদের প্রথমটা হবে অ্যান্সার স্টোর। এবার দ্বিতীয় নাম্বারটা দেখি, দি স্টুডেন্টস বি গ্যাপ ইউজ আ পার্টিসিপল। এখন দেখো পার্টিসিপল ব্যবহার করতে বলতেছে। আমি বলছিলাম পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন 3 প্রকার পার্টিসিপলের মধ্যে যদি স্পেসিফিকলি আমাকে বলে না দেয় কোনটা ব্যবহার করবো, তখন আমি বলছিলাম আমরা অলওয়েজ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করবো। প্রেজেন্ট পার্টিসিপল কি, বারবার ইনজি করে দেওয়া, অবশ্যই কনটেক্সটের সাথে যাইতে হবে ভার্বটা। দেখো দি স্টুডেন্টস use participle dash in all classes visit it, এটি পরিদর্শন করে এখানে দেখতে আসে ইন দেয়ার লেজার পিরিয়ড, তাদের অবসর সময়ে। আমরা বলতে পারি আমাদের 12 ইঞ্চি আনতে হবে না, দি স্টুডেন্টস বলতে পারি ইন অল ক্লাসেস, দি স্টুডেন্টস রিডিং 12 ইঞ্চি, অথবা বলতে পারি দি স্টুডেন্টস স্টাডিং, STUDING, দি স্টুডেন্টস ওই ছাত্রগুলো স্টাডিং যারা পড়তেছে, ইন অল ক্লাসেস যারা সকল ক্লাসে পড়ে, ভিজিট ইট লাইব্রেরিতে তারা আসে দেয়ার লেজার পিরিয়ড তাদের অবসর সময়। ইউজুয়ালি সাধারণত কলেজ লাইব্রেরি ইজ হাউসড, এটি নির্মাণ করা হয় ইন 2 রুমস, 2 রুমে এটি নির্মাণ করা হয়, ড্যাশ 3 নাম্বার গ্যাপ, শুরুতে গ্যাপ রয়েছে, প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি মডিফাই করতে হবে। দেখো কোন নাউন, আলমিরাস, তাহলে প্রি মডিফাই বললে যাকে মডিফাই করবে তাকে সে থাকবে পরে, পরে কী রয়েছে নাউন, এই নাউনটা করতে আলমিরাস, অর্থাৎ আলমিরাস থাকগুলার কথা বলা হচ্ছে, এটাকে মডিফাই করতে হবে। তাহলে এটাকে কী দিয়ে মডিফাই করতে পারি, নাউনকে মডিফাই করার জন্য আমাকে অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হয়। আমরা কি বলতে পারি এখানে বিউটিফুল আলমিরাস আর প্লেসড ইন 1 রুম, সুন্দর সুন্দর আলমিরাগুলোকে একটা রুমে আনা হয়। স্ট্রাকচারালি ইজ কারেক্ট বাট অর্থের দিক থেকে এটা পিছায় যায়। যেমন আমরা বলবো সুন্দর আলমিরাগুলো একটা রুমে রাখা হয়, এটা অর্থের দিক থেকে কেমন একটা যায় না। আমরা বলতে পারি এখানে আমাদের তো যে কোনো একটা অ্যাডজেক্টিভ আনতে হচ্ছে, তো আমরা একটা রেলিভেন্ট একটা অ্যাডজেক্টিভ মানে আমরা বলতে পারি সাম আলমিরাস অর সাম আলমিরাস। হ্যাঁ, সবচেয়ে সুন্দর অ্যান্সার হয় সাম আলমিরাস। সাম আলমিরাস আর প্লেসড ইন 1 রুম, একটা রুমে, 2টা রুমের মধ্যে লাইব্রেরি হয়, একটা রুমের মধ্যে কিছু আলমিরা থাকে, সাম আলমিরাস কিছু আলমিরা, আর প্লেসড স্থাপন করা হয় ইন 1 রুম একটা রুমে। এখন প্রশ্ন হচ্ছে নাউনকে মডিফাই করার জন্য সাম আনলাম, এটা কি ঠিক আছে? অবভিয়াসলি, কারণ সাম একটা কী ছিল, ডিটারমিনারের কোথাকার কোয়ান্টিফায়ার। তো আমি বলছিলাম যেহেতু কোয়ান্টিফায়ার একটা ডিটারমিনার, প্রত্যেকটা ডিটারমিনার আবার কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, তখনই বলছিলাম, তার মানে এটা অবশ্যই আমাদের জন্য কারেক্ট। তাহলে এখানে আমরা বলবো কি, সাম আলমিরাস আর প্লেসড ইন 1 রুম। দি আদার রুম, অন্য রুমটি, ইজ দ্য ইউজ আ পার্টিসিপল, আবার বললো টু মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করার জন্য পার্টিসিপল আনতে বললো। নাউন কোনটা, এই রুমটাকে। দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ রুম ওয়ার ম্যাগাজিনস, জার্নালস, নিউজ পেপার্স। যাকে মডিফাই করতে বলা হোক, আমি পার্টিসিপল বললেই প্রেজেন্ট পার্টিসিপলকে নিয়ে আসবো। প্রেজেন্ট পার্টিসিপল মিনস বার আইএনজি। এখানে আমি বলতে পারি দি আদার রুম ইজ দ্য ড্যাশ রুম, কী রুম বলতে পারি, ওয়ার ম্যাগাজিনস। তাহলে এক রুমে তো তোমার কী রাখা হয়, আলমিরা রাখা হয়, অন্য রুমটা কী রুম, পড়ার রুম। অন্য রুম, দ্য আদার রুম ইজ রিডিং রুম বলবো, রিডিং রুম, RERDING।
দি আদার রুম ইজ দ্য রিডিং রুম ওয়ার যেখানে ম্যাগাজিনস, জার্নালস, নিউজ পেপার্স আর প্লেসড, যেখানে ম্যাগাজিন, জার্নাল এবং নিউজ পেপারগুলো রাখা হয়। হান্ড্রেডস অফ বুকস, শত শত বই আর অ্যারেঞ্জড, সাজিয়ে রাখা হয়, আর অ্যারেঞ্জড সাজিয়ে রাখা হয়। পোস্ট মডিফাই দ্য বার্বকে পোস্ট মডিফাই করো। অর্থাৎ দেখো এটা কিন্তু ইজিলি বোঝা যায়, এরপর আর কোনো ওয়ার্ডই নাই পোস্ট মডিফাই করার জন্য। তাহলে পোস্ট মডিফাই যাকে মডিফাই করবো সে থাকবে আগে। বার্বকে মডিফাই করার জন্য কি আনতে হয়? অ্যাডভার্ব আনতে হয়। বার্বকে মডিফাই করার জন্য এখানে আমাকে স্পেসিফিক করে দেয় না কি ইনফিনিটিভ আনবো না জেরান্ড আনবো নাকি অ্যাডভার্ব, কিছু বলা যায় না। কিন্তু যখন শুধুমাত্র মডিফাই দ্য বার্ব বলা হবে তখন আমাকে অবশ্যই একটা অ্যাডভার্ব নিয়ে আসতে হবে। আমরা সেটা রুলসেই পড়ে আসছি। এখানে একটা অ্যাডভার্ব আনো, বলা হচ্ছে হান্ড্রেডস অফ বুকস আর অ্যারেঞ্জড ড্যাশ। এবার দেখো আমরা বলবো আর অ্যারেঞ্জড সাজানো হয়। ওই যে 4টা প্রশ্ন করো, কিভাবে, কখন, কোথায়, কেন, যে কোনোটা। এখানে আমাদের সবচেয়ে বেশি অর্থের সাথে যায় কিভাবে হলে। তাহলে বইগুলোকে সাজানো হয় কিভাবে, আমরা বলতে পারি বইগুলোকে সাজানো হয় কিভাবে। আমরা সবচেয়ে সহজে বলতে পারি আর অ্যারেঞ্জড সিস্টেমেটিক্যালি, বললাম পদ্ধতিগতভাবে। বইগুলো কি লাইব্রেরিতে জাস্ট তোমার আমার মতো টেবল যেভাবে বই রাখে দিয়ে এইভাবে রাখা হয় না, একটা পদ্ধতি অনুসরণ করে রাখা হয়। বলতে পারি সিস্টেম্যাটিক্যালি, অর্থাৎ পদ্ধতিগতভাবে। আরও কিছু ওয়ার্ড আনা যায়, তোমার হচ্ছে অ্যালফাবেটিক্যালি, এটা কি আবার? অর্থাৎ বর্ণমালা অনুসারে। তুমি দেখবা অনেক বড় বড় যে লাইব্রেরিগুলো রয়েছে, বিশেষ করে ইউনিভার্সিটির লাইব্রেরিগুলো, বড় বড় যে লাইব্রেরিগুলো বা আরও যে বড় লাইব্রেরিগুলো বা তুমি ভ্রাম্যমান যে লাইব্রেরিগুলো দেখো, সেগুলোতে দেখবা তুমি অ্যালফাবেটিক্যালি বই সাজানো রয়েছে। অর্থাৎ এ নাম দিয়ে যত বই রয়েছে, এ নাম যুক্ত যত বই রয়েছে সবগুলো একটা আলমিরাতে। অর্থাৎ বি নাম দিয়ে যে বইগুলো শুরু হয়েছে সবগুলো একটা আলমিরাতে। সি নাম দিয়ে যে বইগুলো শুরু হয়েছে সবগুলো একটা আলমিরাতে, যেটাকে অ্যালফাবেটিক্যালি বলা হয়। অবভিয়াসলি ইটস আ সায়েন্টিফিক ওয়ে, এটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে যে বিজ্ঞান বলে যে বইগুলো কীভাবে সাজানো উচিত, যে প্রত্যেকটা অ্যালফাবেটিক্যালি এ নাম দিয়ে শুরু, যেগুলো অর্থাৎ যেগুলো তো রয়েছে শুরুতেই শুরু প্রত্যেকটা একটা ইয়ের মধ্যে, আলমিরার মধ্যে। তখন খুঁজতে সুবিধা হয়। ধরো তুমি একটা বই পড়তে গেলা, যে বইয়ের নাম তুমি দেখতেছে এ দিয়ে শুরু, জাস্ট ওই আলমিরা থেকে যাবা, খুঁজে দেখবে, ইজিলি পেয়ে যাবা। তো দেখো আমরা এই জন্য বলতে পারি অ্যালফাবেটিক্যালি। সিস্টেমেটিক্যালি বলা যায়, অ্যালফাবেটিক্যালি বলা যায়। একদম মাথায় কিছু আসতেছে না, তুমি বলতে পারো নাইসলি, বিউটিফুলি, তারপর বলতে সিস্টেমেটিক্যালি, অ্যালফাবেটিক্যালি বলতেই পারো। ওকে, এগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব। এরপর সুতরাং এনি টাইপ অফ বুক, যে কোনো প্রকার বই, ক্যান বি ট্রেসড, পাওয়া যায় ইন নো টাইম, খুব অল্প সময়ে। দি বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট। দি বুকস ক্যাটার, বইগুলো সাজিয়ে রাখা হয় বা বই রাখা হয়, প্রদান করা হয়, টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট, প্রয়োজন এবং আগ্রহ ড্যাশ আগ্রহ অনুসারে। ইউজ আ প্রেপোজিশনাল ফ্রেজ, একটি প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করো। ওকে, তাহলে আমরা দেখি কি প্রেপোজিশনাল ফ্রেজ এখানে ব্যবহার করা যায় অর্থের সাথে যায়। এমন বা হচ্ছে দি বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট, বইগুলো প্রদান করা হয় বা রাখা হয় নিডস, প্রয়োজন অনুসারে এবং আগ্রহ অনুসারে। আমরা বলতে পারি এখানে প্রয়োজন অনুসারে এবং আগ্রহ অনুসারে প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারি অফ দ্য স্টুডেন্টস, একদম ইজিলি বলা যায়। তাহলে এটা কি প্রেপোজিশনাল ফ্রেজ হলো? অবভিয়াসলি হলো। আমাদের রুলের সাথে যায়, কেন দেখো প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, প্রেপোজিশনাল ফ্রেজ। এবার অর্থের সাথে যাই। হ্যাঁ, দি বুকস ক্যাটার, বইগুলো রাখা হয় বা প্রদান করা হয় টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট, প্রয়োজন এবং আগ্রহ অনুসারে। কাদের? অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের প্রয়োজন এবং আগ্রহ অনুসারে। অথবা আমরা বলতে পারি অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্সও বলা যায়। অফ দ্য স্টুডেন্টস বললেই হয়ে যায়, তো আমরা অত বেশি ডিপে না যাই। জেনারেলি, সাধারণত, দেয়ার আর টু সেপারেট সেকশনস, দুটি আলাদা শাখা রয়েছে ইন দ্য লাইব্রেরি, একটি গ্রন্থাগারে। ওয়ান অফ দ্যাম, তাদের একটি, কন্টেইনস, ধারণ করে, রেফারেন্স বুকস, কিছু রেফারেন্স বুকস থাকে, লাইক, যেমন, ইউজ নাউন্স, এই লাইকটা এখানে যেমন পছন্দ করা নয়। ইউজ নাউন্স, এটা একটু ডিফারেন্ট, এটা আমরা অবশ্যই পড়ে নেই, খুব সহজ একটা ব্যাপার। ইউজ নাউন্স ব্যবহার করো। ইউজ নাউন বলছে না নাউন্স বলছে, খেয়াল করো, এখানে একটা এস দিছে, তার মানে প্লুরাল করছে, কয়েকটা নাউন ব্যবহার করো। এবার কনটেক্সট কী বলে দেখো, ওয়ান অফ দ্যাম কন্টেইনস বলছে অনেক রকমের তোমার কী থাকে, বই থাকে, যেমন দেখবো রেফারেন্স বুকস, লাইক কিছু রেফারেন্স বুকস থাকে। রেফারেন্স বুক কোনগুলো আমরা একটু দেখি। রেফারেন্স বুকস আমরা কী কী বলতে পারি রেফারেন্স বুকসের জন্য? আমরা বলতে পারি
তোমার ডিকশনারিজ, DI মানে কিছু বইয়ের নাম বললে হয়ে যাবে, কারণ ডিকশনারিজ DI ডিকশন NARIES ডিকশনারিজ বলতে পারি। তোমার ফিকশনস FICTIONS ফিকশনস, অথবা বলতে পারো তোমার পোয়েমস কবিতার বই, অথবা বলতে পারো তুমি অটোবায়োগ্রাফিস, যে মানে কয়েকটা বল দিলে দুইটা বলবা মিনিমাম, কেননা এখানে নাউন্স বলবে। তুমি বলতে পারো ডিকশনারিজ অ্যান্ড ফিকশনস, ডিকশনারিজ অ্যান্ড অটোবায়োগ্রাফিস, ডিকশনারিজ যে কোনোটা বলতে পারো, আর পোয়েট্রিস, নোভেলস, এগুলো বললে হয়ে যাবে। এরপর তোমার অ্যাটসেট্রা। দ্য আদার সেকশন অন্য শাখাতে কন্টেইনস বুকস ইউজ আ প্রেপোজিশনাল ফ্রেজ, কন্টেইনস বুকস বলতে পারি প্রেপোজিশনাল ফ্রেজ মানে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, অথবা প্রেপোজিশন দিয়ে শুরু প্রেপোজিশন দিয়ে শেষ। এখানে আমরা বলতে পারি অন্যরকম বই থাকে, কন্টেইনস বুকস বলতে পারি অফ ভ্যারিয়াস, অর্থাৎ বিভিন্ন, অফ ভ্যারিয়াস সাবজেক্টস অর ভ্যারিয়াস সাবজেক্টস, টপিকও দেওয়া যায় সাবজেক্ট অফ ভ্যারিয়াস সাবজেক্টস। এটা শেষ করলাম। এটা কি প্রেপোজিশনাল ফ্রেজ হলো? অবশ্যই হলো। কেন দেখো প্রেপোজিশন দিয়ে শুরু হচ্ছে, নাউন দিয়ে শেষ হচ্ছে। দেখো এখানে দুইটা সেকশন রয়েছে, একটাতে রয়েছে তোমার রেফারেন্স বুকস, অন্যটাতে রয়েছে তোমার অফ ভ্যারিয়াস সাবজেক্টস, বিভিন্ন বিষয়ের উপর বই, যেখানে প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলা হলো। এরপর এভরি স্টুডেন্ট হ্যাজ এখানে আমি একটু মুছে দেই, আমি যদি আগের প্রশ্নের উত্তর। এরপর রয়েছে দেখো এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্রের হ্যাজ থাকে ড্যাশ ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হচ্ছে, নাউন অ্যাডজেক্টিভ। এই নাউন কোনটা? কার্ডকে মডিফাই করতে হবে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করে। তাহলে আমি বলছিলাম নাউন অ্যাডজেক্টিভ যখন তোমাকে আনতে হবে, তোমার মাথায় আনতে হবে যে একটা নাউন আনতে হবে, নট অ্যাডজেক্টিভ। একটা নাউন আনবো, তা নাউন প্লাস নাউন করবো। অলরেডি কী রয়েছে? কার্ড। দেখো প্রত্যেক ছাত্রের কী কার্ড থাকে, বলতে পারি লাইব্রেরি কার্ড, বলতে পারি আইডেন্টিফিকেশন কার্ড। শুধুমাত্র আইডি কার্ড দিলেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে, আইডি ওয়ার্ডটা দিলে হয়ে যাবে। আইডি মানে আইডেন্টিফিকেশন। দেখো লাইব্রেরি কার্ড, প্রত্যেক ছাত্রের একটি লাইব্রেরি কার্ড থাকে, অথবা আইডেন্টিফিকেশন কার্ড থাকে। আইডেন্টিফিকেশন লিখলেও হয়ে যাবে, আইডি লিখলেও হয়ে যাবে। আমরা আর একটু যদি স্ট্যান্ডার্ড অ্যান্সার করতে চাই তখন আমরা বলবো লাইব্রেরি কার্ড। এটা কি নাউন অ্যাডজেক্টিভ হলো? অবভিয়াসলি কার্ডও নাউন, লাইব্রেরিও নাউন, নাউন প্লাস নাউন। আগের নাউনটা নাউন থাকে না, এটা অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু দেখতে নাউনের মতো, এই জন্য এটা নাউন অ্যাডজেক্টিভ। ওকে, এরপর বললো দি রিডিং রুম, পড়ার রুমটি ইজ অলওয়েজ ক্রাউডেড, সব সময় থাকে, জনসমাগম বা ভিড় থাকে। ইজ ক্রাউডেড মানে হচ্ছে সবসময় ভিড় থাকে। পোস্ট মডিফাই দ্য ভার্ব ইন, তারপর পোস্ট মডিফাই দ্য ভার্ব বললো ইন আফটারনুন, বলা যে বেশিরভাগ সময় বিকেলবেলা কি থাকে, রিডিং রুমটা ভরপুর থাকে বা জনসমাগম থাকে, মানুষজন পূর্ণ থাকে। এটা এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করতে হবে। ভার্ব কোনটা এখানে? এই সেন্টেন্স দেখো পোস্ট মডিফাই, তার মানে পোস্ট মডিফাই যেহেতু রয়েছে পরে বসে মডিফাই করবে, যাকে মডিফাই করবে সে থাকবে আগে, এগুলো খেয়াল করতে হবে। আগে ভার্ব কোনটা দেখো তো, দি রিডিং রুম, রিডিং ভার্ব না, এখানে ইজ ভার্ব হচ্ছে তোমার ইজ হয়, কিন্তু এখানে হবে থাকে। দেখো দি রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড, পড়ার রুমটি সবসময় কি থাকে, ওই থাকে অর্থে ইজ ব্যবহৃত হচ্ছে এখানে, থাকে। তো কীরকম থাকে, আমরা যেহেতু কী ব্যবহার করতে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে করার জন্য আমাকে কী আনতে হবে? অ্যাডভার্ব আনতে হবে। অ্যাডভার্ব কী আনবে এখানে? দি রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড, বলবো স্পেশালি ক্রাউডেড স্পেশালি ইন দ্য আফটারনুন। এটা একটা অ্যাডভার্ব, কেন সেই দেখো LLY আছে অ্যাডভার্ব। তাহলে আমাদের এই বোর্ডটা ছিল এতটুকু পর্যন্ত। আমরা পরের যাই, আমাদের লাস্ট প্র্যাকটিস, যেটা রাজশাহী বোর্ড 24-এর প্রশ্ন ছিল। দেখো ট্রিজ ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ, ওই যে আমরা অ্যাপোজিটিভ বলছিলাম কি, কোনো নাউন বা প্রোনাউনের, আমরা একটু আগে করছি সেটা অবশ্যই, কোনো নাউন বা প্রোনাউনের অতিরিক্ত তথ্য বা তাকে অন্য যে নামে চিনবো, তার ট্রিজকে আমরা কী নামে চিনি, আমরা একটু পরে দেখি। আর অ্যাসেনশিয়াল ফর মেনটেনিং ইকোসিস্টেম, খুবই গুরুত্বপূর্ণ তোমার পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য। আমরা বলবো এখানে গাছকে আমরা অন্য কীভাবে বলতে পারি, বলতে পারি দ্য অক্সিজেন প্রোভাইডার। কী বলতে পারি এখানে? দ্য অক্সিজেন প্রোভাইডার, ট্রিজ দ্য অক্সিজেন প্রোভাইডার। দ্য অক্সিজেন প্রোভাইডার, যদি আমি যদি তোমাকে গাছ নাও বলি, দ্য অক্সিজেন প্রোভাইডার বলে, তুমি কাকে চিনবা? গাছকেই চিনবা। যদি দ্য অক্সিজেন প্রোভাইডার, অথবা বলতে পারি আওয়ার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, গাছ আমাদের আসলে তো ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাহলে দুটো দেওয়া যাবে, ট্রিজ দ্য অক্সিজেন প্রোভাইডার, অথবা বলতে পারি আওয়ার বেস্ট ফ্রেন্ড। আর অ্যাসেনশিয়াল
ফর মেনটেনিং ইকোসিস্টেম। উইদাউট ট্রিজ, গাছ ছাড়া, দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম অর্থাৎ পরিবেশের ভারসাম্য উইল বি পোস্ট মডিফাই দ্য বার্ফ লস্ট। বার্ফকে পোস্ট মডিফাই করতে হবে, এখানে তোমরা যেই মিস্টেকটা করবা সেটা হচ্ছে তোমার লস্টকে বার্ফ ধরেই মডিফাই করে দিবা। নেভার এভার। বলে দিল যে তোমার পোস্ট মডিফাই করতে হবে, তো পোস্ট মডিফাই করলে গ্যাপে যেই ওয়ার্ডটা বসবে, যেই মডিফায়ারটা বসবে সেটা পরে বসে মডিফাই করতেছে। তার মানে যাকে মডিফাই করব, যেই বার্ফটাকে মডিফাই করব সে থাকবে আগে, কারণ ডিরেকশন বলে দিচ্ছে আমাকে পোস্ট মডিফাই, তার মানে আগে থাকবে যাকে মডিফাই করবে। এখন আগে বার্ফ বলে দেখো তো, উইদাউট ট্রিজ এখানে বার্ফ আছে না, দ্য ব্যালেন্স অফ বার্ফ আছে নাই, ইকোসিস্টেম বার্ফ না, উইল বি হবে, এটা হচ্ছে বার্ফ, এটাকে মডিফাই করতে হবে। তো বার্ফকে মডিফাই করার জন্য কি আনতে হয়? অ্যাডভার্ব আনতে হয়। তো দেখো উইদাউট ট্রিজ, গাছ ছাড়া, দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি ড্যাশ লস্ট। এখানে কি হবে? উইল বি, একটা অ্যাডভার্ব আনতে হলে আমরা কি আনবো এখানে? বলতে পারি উইল বি শিওরলি লস্ট। আমরা বলতে পারি কি, যদি বলতে উইল বি শিওরলি লস্ট, মানে নিশ্চিতভাবে কী হবে? গাছ ছাড়া ইকোসিস্টেম শিওরলি, নিশ্চিতভাবে কী হবে? হারিয়ে যাবে। শিওরলি একদম ইজিলি বলা যায়, উইল বি শিওরলি লস্ট, নিশ্চিতভাবে। তো এটা একটা অ্যাডভার্ব, কেননা বার্ফকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, এই জন্য অ্যাডভার্ব হলো উইল বি শিওরলি লস্ট। এরপর ট্রিজ প্রোভাইড আস উইথ, গাছ আমাদের কী করে? সরবরাহ করে। প্রি মডিফাই দ্য নাউনকে প্রি মডিফাই করো। প্রি মডিফাই মানে হচ্ছে পূর্বে বসে মডিফাই, এখানে বসে মডিফাই করবে যে প্রি মডিফাই মানে যাকে মডিফাই করবে সে থাকবে পরে। এখন দেখো পরে কি আছে? এলিমেন্টস, এই এলিমেন্টসকে মডিফাই করতে হবে, উপাদান। দেখো ট্রিজ প্রোভাইড আস উইথ, গাছ আমাদের সরবরাহ করে কি? ড্যাশ এলিমেন্টস উইদাউট উইচ উই ক্যানট লিভ অন দিস আর্থ। আমরা বলতে পারি ট্রিজ প্রোভাইড আস উইথ ম্যানি, বলতে পারি ম্যানি অথবা ভ্যারিয়াস, আমরা ম্যানি বলি সবচেয়ে সহজে, বলতে পারি ম্যানি এলিমেন্টস। তো ম্যানিটা নাউনকে মডিফাই করার জন্য আসছে, এটা অর্থের সাথে যাচ্ছে, কিন্তু স্ট্রাকচারালি কি যায়? অবভিয়াসলি যায়। কারণ দেখো নাউনকে মডিফাই করার জন্য আমাদের কথা ছিল অ্যাজেটিভ আনতে হবে, তো ম্যানি তো একটা অ্যাজেটিভ। কোন লজিক অ্যাজেটিভ? ম্যানি একটা তো ডিটারমিনারের কোয়ান্টিফায়ারের অংশ। তো আমি বলেছিলাম প্রত্যেকটা ডিটারমিনার অ্যাজেটিভের কাজ করে, ওই দিক থেকে হচ্ছে তোমার ম্যানিটা একটা অ্যাজেটিভ এবং নাউনকে এটা মডিফাই করতেই পারে অবভিয়াসলি, কারণ প্রত্যেকটা ডিটারমিনার অ্যাজেটিভের কাজ করে। তো ম্যানি একটা ডিটারমিনারের কোয়ান্টিফায়ারের অংশ। তাহলে এখানে বলতে হবে ম্যানি এলিমেন্টস উইদাউট উইচ উই ক্যানট লিভ অন দিস আর্থ। ইট ইজ আ ম্যাটার অফ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউনকে প্রি মডিফাই করতে হবে। প্রি মডিফাই মানে যাকে মডিফাই করবো সে থাকবে পরে। এখন দেখো পরে কি আছে? কনসার্ন, উদ্বিগ্নতা, তাহলে এটাকে মডিফাই করতে হবে। তো নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ আনতে হয়। আমরা বলতে পারি ইট ইজ আ ম্যাটার অফ ড্যাশ কনসার্ন, ইট ইজ আ ম্যাটার অফ, এখানে বলবো গ্রেট কনসার্ন। ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, এটা অনেক বড় উদ্বিগ্নতার বিষয় যে উই আর ফেলিং ট্রিজ। এখানে ফেলিং ট্রিজ গাছ ফেলে দেওয়াকে বোঝাচ্ছে না, গাছ কেটে ফেলাকে বোঝাবে। উই আর ফেলিং ট্রিজ, আমরা গাছ কেটে ফেলতেছি। ড্যাশ পোস্ট মডিফাই দ্য বার্ফকে পোস্ট মডিফাই করো। কাকে মডিফাই করো? বার্ফকে। পোস্ট মডিফাই মানে পরে বসে মডিফাই, তার মানে যে বার্ফকে মডিফাই করবো সেই বার্ফটা থাকবে তার পূর্বে, গ্যাপের পূর্বে থাকবে। গ্যাপের পূর্বে কোন বার্ফ রয়েছে? উই আর ফেলিং ট্রিজ, আমরা গাছ কেটে ফেলতেছি। তো বার্ফকে মডিফাই করার জন্য কি আনতে হয়? অ্যাডভার্ব আনতে হয়। এখানে অ্যাডভার্ব আনো, অ্যাডভার্ব কি আনবো আমরা? ফেলিং ট্রিজ, আমরা গাছ কেটে ফেলতেছি। আমরা কি আনতে পারি? কীভাবে? র্যান্ডমলি, বিশৃঙ্খলভাবে, র্যান্ডমলি। আরও সহজে যদি বলছে ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি, নির্বিচার আমরা গাছ কেটে ফেলতেছি। উই আর ফেলিং ট্রিজ, আমরা গাছ কেটে ফেলতেছি। র্যান্ডমলি, ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে, বিশৃঙ্খলভাবে গাছ কেটে ফেলতেছি। ওকে, এরপর হচ্ছে তোমার অ্যাজ আর ডায়ার কনসিকুয়েন্স, সবচেয়ে খারাপ যে তোমার প্রভাব বা পরিণতি, দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং, বৈশ্বিক যে তোমার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পোস্ট মডিফাই দ্য বার্ফ, আবার বললো কি? বার্ফকে পোস্ট মডিফাই করতে বলা হলো। পোস্ট মডিফাই মানে যেই বার্ফকে মডিফাই করব সেই বার্ফটা থাকবে তার পূর্বে। এখন দেখো কি বার্ফ কোনটা? দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং, বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পাচ্ছে, কীভাবে বৃদ্ধি পাচ্ছে, কেন বৃদ্ধি পাচ্ছে, কীভাবে, কখন বৃদ্ধি পাচ্ছে, কোথায় বৃদ্ধি পাচ্ছে, এই অর্থগুলো করলে হয়ে যাবে প্রশ্নগুলো করলে। তাই বৃদ্ধি পাচ্ছে আমরা বলতে পারি কীভাবে? র্যাপিডলি, দ্রুত গতিতে, র্যাপিডলি বৃদ্ধি পাচ্ছে।
দ্রুত আর ফাস্টলি বলা যায়, ফাস্টলি, র্যাপিডলি, তবে সবচেয়ে সুন্দর হয় র্যাপিডলি বৃদ্ধি পাচ্ছে। দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং র্যাপিডলি। এরপর দি এক্সিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফৌনা ইজ অ্যাট অ্যান ড্যাশ ইউজ আ প্রি মডিফায়ার রিস্ক। প্রি মডিফায়ার, দেখো প্রি মডিফায়ার ব্যবহার করতে বলতেছে, কাউকে মডিফাই করবো, কোনটাকে মডিফাই করবো, কী দিয়ে মডিফাই করবো, কিচ্ছু বলা নাই। ইউজ আ প্রি মডিফায়ার, একটি প্রি মডিফায়ার ব্যবহার করো, তার মানে আমাকে রিস্ককে মডিফাই করতে বলা হচ্ছে। এখানে কী বলা হচ্ছে, এই রিস্ককে মডিফাই করো, প্রি মডিফাই করো, পূর্বে বসে মডিফাই করো। তো রিস্ক একটা নাউন, নাউনকে মডিফাই করার জন্য কী আনতে হয়, অ্যাজেটিভ আনতে হয়। আমরা বলতে পারি দি এক্সিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফৌনা ইজ অ্যাট অ্যান ড্যাশ রিস্ক, বলতে পারি গ্রেট রিস্ক, গ্রেট রিস্ক, GRAT, গ্রেট রিস্ক। অথবা যদি আরেকটু মোর সেন্স করতে আমরা বলতে পারি, তাহলে এটাকে আমরা এটাকে বলতে পারি, হ্যাঁ গ্রেট ডেঞ্জারাস রিস্ককে বলতে পারি, ডেঞ্জারাস, DANGEROUS, ডেঞ্জারাস রিস্ক বলতে পারি, গ্রেট রিস্ক অফ দ্য ডেঞ্জারাস রিস্ক বলতে পারি। এক্সিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফৌনা ইজ অ্যাট অ্যান ডেঞ্জারাস রিস্ক অথবা গ্রেট রিস্ক। কেন ডেঞ্জারাস হবে গ্রেট আসলো, এই দুটোই অ্যাডজেক্টিভ, আর নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ আনতে হয়। এরপর পোলার আইস অর্থাৎ মেরু অঞ্চলের তোমার বরফগুলা, আইস ক্যাপস বরফগুলা আর মেল্টিং কি হচ্ছে, গলে যাচ্ছে। অ্যান্ড ইউজ আর নাউন অ্যাডজেক্টিভ, তাহলে দেখো নাউন অ্যাডজেক্টিভ অর্থাৎ কি, একটা নাউন আনতে হবে। আবার বলছি, নাউন অ্যাডজেক্টিভ বলা মাত্রই তোমাকে মাথায় আনতে হবে একটা নাউন আনতে হবে, নাউন প্লাস নাউন করতে হবে, নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ দেখো এই লেভেলকে মডিফাই করার জন্য নাউন অ্যাডজেক্টিভ আনতে হবে, লেভেল একটা নাউন, তার পূর্বে একটা নাউন আনতে হবে, নাউন অ্যাডজেক্টিভ যেটাকে আমরা বলবো। লেভেল মানে হচ্ছে তোমার স্তর, একটা নাউন। তো কি দেখো তোমার মেরু অঞ্চলের বরফগুলো গলে যাচ্ছে, অ্যান্ড এবং ড্যাশ লেভেল ইজ রাইজিং, স্তর বৃদ্ধি পাচ্ছে। কিসের স্তর, আমরা বলতে পারি পানির স্তর, ওয়াটার লেভেল, অথবা সি লেভেলও বলা যায়, আরও সহজে বললাম ওয়াটার লেভেল। ওয়াটার লেভেল ইজ রাইজিং, এটা কি নাউন অ্যাডজেক্টিভ হয়? অবভিয়াসলি। কেন, ওয়াটারও নাউন, লেভেলও নাউন, নাউন প্লাস নাউন। আগের নাউনটার নাউন থাকে না, দেখতে যদি ও নাউনের মতো হয়ে যায়, এটা অ্যাডজেক্টিভ। এই ওয়াটার এখন অ্যাডজেক্টিভের কাজ করতেছে, যেটাকে বলা হবে নাউন অ্যাডজেক্টিভ। বলবো ওয়াটার লেভেল, পানির উচ্চতা ইজ রাইজিং, বৃদ্ধি পাচ্ছে। এবার শুরুতে গ্যাপ রয়েছে দ্যাট, শুরুতে গ্যাপ রয়েছে, তাহলে দেখো কী বলা হচ্ছে, ড্যাশ ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, এতটুকু তো আমরা জানতাম আগে থেকেই, অর্থাৎ বার বা এনজি করতে হবে। আর ফ্রেজ মানে এক্সট্রা অংশ যুক্ত করে দেবে, শুধু প্রেজেন্ট পার্টিসিপল বার বা এনজি করবো, আর ফ্রেজ মানে এক্সট্রা একটা অংশ যুক্ত করে দেবো, অর্থবোধক। আবার করি, ড্যাশ উই ক্যান অ্যাভয়েড সাচ আ ক্যাটাস্ট্রফ, ক্যাটাস্ট্রফ মানে হচ্ছে এই বিপর্যয়কে বোঝাচ্ছে আর কি, যে দুর্যোগপূর্ণ অবস্থাকে বোঝাচ্ছে। তাই দেখো ড্যাশ উই ক্যান অ্যাভয়েড সাচ আ ক্যাটাস্ট্রফ, উই ক্যান অ্যাভয়েড আমরা পারি এড়িয়ে যেতে, সাচ আ এমন, ক্যাটাস্ট্রফ এই বিপর্যয়কে। তো আমরা এখানটা কী ব্যবহার করবো, ইন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল আগে কি আনতে হবে, বার বা এনজি আনতে হবে। আমরা বলতে পারি ক্রিয়েটিং, CREATING, ক্রিয়েটিং, এখন একটা প্রেজেন্ট পার্টিসিপল হলো, কিন্তু এখনও ফ্রেজ হয় নাই। কেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বার বা এনজি, ফ্রেজ হয়েছে না, ফ্রেজ হওয়ার জন্য এক্সট্রা একটা অংশ যুক্ত করতে হবে। সেটা কী করবো, বলবো ক্রিয়েটিং অ্যাওয়ারনেস, বলি ক্রিয়েটিং অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা কী করে সৃষ্টি করে, উইকেন। তাহলে এখন এটা কী হলো, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হলো, বার বা এনজির সাথে এক্সট্রা অংশ, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস উই ক্যান অ্যাভয়েড সাচ আ ক্যাটাস্ট্রফ। কী হলো, এটা প্রেজেন্ট পার্টিসিপল তার বার বা এনজি, হ্যাঁ একটা এক্সট্রা অংশ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হলো। এরপর ইফ ইউ ওয়ান্ট টু কিপ আওয়ার ড্যাশ, ইফ ইউ ওয়ান্ট টু কিপ যদি আমরা রাখতে চাই আওয়ার আমাদের, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে কি, একটু আগে তো বললাম একটা নাউন আনতে হবে, তাকে মডিফাই করবো নাউনকে মডিফাই করার জন্য, এই আর্থকে মডিফাই করার জন্য একটা নাউন অ্যাডজেক্টিভ আনতে হবে, অর্থাৎ একটা নাউন আনতে হবে, এটা হচ্ছে মূল কথা। নাউন অ্যাডজেক্টিভ মানে একটা নাউন আনতে হবে গ্যাপে। আনো ড্যাশ আর্থ সেফ অ্যান্ড সাউন্ড, যদি আমরা আমাদের এই আর্থকে, পৃথিবীকে কী রাখতে চাই, কি আর্থকে, নাউন অ্যাডজেক্টিভ। আমরা বলতে পারি প্ল্যানেট আর্থ, আওয়ার প্ল্যানেট আর্থ। যদি আমরা আমাদের এই তোমার গ্রহ নামক, পৃথিবী নামক গ্রহ, প্ল্যানেট আর্থ মানে হচ্ছে কি পৃথিবী নামক গ্রহকে যদি আমরা সেফ অ্যান্ড সাউন্ড রাখতে চাই, নিরাপদ এবং সুস্থ রাখতে চাই, উই হ্যাভ টু প্লান্ট ট্রিজ অ্যান্ড প্রোটেক্ট ফরেস্ট, আমাদেরকে গাছ রোপণ করতে হবে এবং বনকে কী করতে হবে, ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে। তাহলে আজকের ক্লাসটা ছিল এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।